প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যে রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন তার নাম রানা আহমেদ। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে। মূলত এই ঘটনাটি ওনার সাথে এবং ওনার বন্ধু রাশেদের সাথে ঘটেছিল। এই রাশেদ ভাইও বর্তমানে সৌদি আরবের ইয়ানবু শহরে কর্মরত রয়েছেন। অনেক দূরে দূরে তো দুজনে, দেখা সাক্ষাৎ কম হয়। একই গ্রামে বাড়ি, দুজনের সাথে বেশ অন্তরঙ্গতা ছিল। ঘটনাটি মূলত যখন ঘটে সময়টা ছিল এশার আজান দিয়েছে এমন সময়, গরমকাল, এখন থেকে বেশ বছরখানেক আগের ঘটনা। ওনারা নদীর পাড়ে বা কাছাকাছি জায়গায় বসে গল্প করছিলেন। গরম পড়েছিল। এদিকে হয় কি, আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, আবার এশার আজানও দিয়ে দিয়েছে। দূরের মাইক থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি তাদের কানে ভেসে আসে। তখন ওনার বন্ধু এই যে রাশেদ, এই রাশেদ ভাই এই রানা ভাইকে বলেন, এ রানা চল নদীতে গোসল করে আসি। যেহেতু ওখানেই নদী ছিল, রানা ভাই চিন্তা করলেন যে গরম লাগছে, এদিকে আকাশটাও মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবহাওয়া ঠান্ডা হয়ে আসবে, গোসল করলে বন্ধ হয় না। এরকম গোসল ওনারা মাঝে মাঝে করেছেন, কি দিন কি রাত, যে কোনো সময় গোসল করেছেন। দুজন মিলে ওখান থেকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যান। তো যতটুকু হেঁটেছেন, মানে যেখান থেকে হাঁটা শুরু করেছেন সেখান থেকে নদীর পাড়ে আসতে বড় জোর 3 মিনিট লাগে। এরপর মিনিট 10 মতো গোসল করছেন কেবল, মানে হয়ে গেছে 10 মিনিটের মতো, মানে আনুমানিক 10 মিনিটের মতো। হঠাৎ করে এই রাশেদ ভাই রানা ভাইয়ের হাত চেপে ধরে, যে রানা ওট ওট ওট, দৌড় দে দৌড় দে। রানা ভাই চিন্তা করেন কি ব্যাপার, কি হইল, হঠাৎ করে দৌড় দেবো কেন? তখন হঠাৎ করে বিজলি চমকিয়ে উঠলো। এটাও খেয়াল করলেন, একবারই যে চমকিয়েছে বিষয়টা এরকম না, আরো কয়েকবার চমকিয়েছে। তবে দৌড় যখন দিচ্ছেন তখন বিজলি চমকে উঠলো। প্রথমে আগে রানা ভাই উঠে পড়লেন, এরপর রাশেদ ভাই উঠে পড়লেন, এরপর দুজনেই শুরু করলেন দৌড়। রানা ভাইকে আগে দৌড়াতে বললেন, রাশেদ ভাই পেছনে থাকবেন, আর বলছেন রানা খবরদার পেছন দিকে তাকাস না, সোজা দৌড় দে। আর রাশেদ ভাই জোরে জোরে দোয়া দরুদ পড়ছেন। আসলে এই যে দৌড় কেন দিতে হবে, কেন দোয়া দরুদ পড়ছে, এটা কিন্তু ওই সময় রানা ভাই বুঝতে পারছিলেন না। রানা ভাই চিন্তা করছিলেন যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন বজ্রপাত হতে পারে। বজ্রপাত যদি পানির উপর হয়, নদীর উপর হয়, তাদের তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ ওনারা বজ্রপাতের কারণে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে, ক্ষতি তো হবেই, হতে পারে। এই কারণে তাড়াতাড়ি করে উঠতে বলেছেন। উনি তখনও বুঝতে পারছিলেন না যে ঘটনাটি। ওনাদের এই যে দৌড়াচ্ছেন, বাড়িতে আর আসতে পারেন না। ঘটনাটা কি, বাড়ির মনে হচ্ছে এই যে সামনে, কারণ ওখান থেকে এই রাশেদ ভাইদের বাড়ির দূরত্ব পায়ে হাঁটা পথ হয়তো বা 5 মিনিট। বাড়ি থেকে একটু দূরে এসে তো ওনারা গল্প গুজব করছিলেন, তারপর 3 মিনিট এসে মানে হেঁটে এসে গোসল করেছিলেন। 5 মিনিট হলো পায়ে হাঁটা দূরত্ব। ওনারা যে গতিতে দৌড়াচ্ছেন, এই গতিতে দৌড়ালে 1 মিনিট সর্বোচ্চ লাগার কথা, কিন্তু না, অনেকক্ষণ দৌড়াচ্ছেন। দেখছেন যে বাড়ির ওই দিকে লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে ওনারা আসতে পারছেন না। ওই পথ দিয়ে দৌড়াচ্ছেন, পথ আর শেষ হচ্ছে না। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে বাড়িতে আসেন। হাঁপিয়ে গেছেন দুজনই, মানে রাশেদ ভাইদের বাড়িতে আসেন। ওখানে বিশ্রাম নেওয়ার পর তারপর আরো কয়েকজন লোককে ডাকেন। ডাকার পর রানা ভাইকে তাদের সাথে তার বাড়িতে পাঠিয়ে দেন। রানা ভাই কিন্তু তখনও বুঝতে পারছে না ঘটনাটা কি। দৌড়ে আসলাম, আবার লোক কেন দিতে হবে, কারণ তাদের বাসা থেকে তো এই রানা ভাইয়ের বাসার দূরত্ব খুব বেশি না, কাছাকাছি। ওই রাত ওভাবেই চলে গেল, মানে যে যার মতো যার যার বাড়িতে চলে আসলেন, থেকে গেলেন। পরের দিন রানা ভাই উনি এই রাশেদ ভাইকে জিজ্ঞেস করলেন, রে রাশেদ, তুই রাতের বেলা ওইভাবে ওরকম করলি কেন? হুট করে বললি যে ওঠ ওঠ দৌড় দে, তারপর আমাকে সামনে রাখলি। আরো একটা বিষয়, সেটা হলো
বাড়িতে পৌঁছানোর পর দেখি রাত 11:30 বাজে। এটার কারণ কি? কারণ আমরা যখন গোসল করতে গেলাম তখন এশার আজান হয়েছে, বড় জোর 8:30টার সময় এশার আজান দিয়েছে। সেখান থেকে আমরা 3 মিনিট পায়ে হাঁটা পথ নদীতে গিয়েছি, 10 মিনিট গোসল করেছি, এরপর উঠে দৌড় দিয়েছি। 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমরা বাড়িতে চলে আসার কথা, বাড়িতেও ফিরে আসতে পারছিলাম না। আর এত সময় তো লাগার কথা না, সর্বোচ্চ 9টা বাজার কথা, কেন 11:30 বাজলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন রাশেদ ভাই একটা ভয়ঙ্কর তথ্য দেয়। রাশেদ ভাই জানান যে ওনারা দুজন যখন গোসল করছিলেন, গোসল করার ওই জায়গা থেকে একটু দূরে নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ চলে গেছে। ওই ব্রিজের এক পাশে গর্তের মতো একটা জায়গা রয়েছে। ওনারা যখন গোসল করছিলেন এবং বিদ্যুৎ চমকে উঠেছে, ওই বিদ্যুৎ চমকানোর আলোতে রাশেদ ভাই দেখতে পান একটা লম্বা লিকলিকে অবয়ব আস্তে 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 পানির ভিতর থেকে ভেসে উঠছে। বিজলি চমকাচ্ছে, ওই জিনিসটা একটু করে ভেসে উঠছে, আবার বিজলি চমকায়, আবার একটু করে ভেসে ওঠে। এই জিনিসটা অনেকক্ষণ ধরে দেখছেন। একটা পর্যায়ে পুরোপুরি ওই জিনিসটা পানির উপরে দাঁড়িয়ে যায়, অনেক লম্বা হয়ে যায় জিনিসটা দেখতে। কিন্তু বিজলি চমকানো যখন থেমে যায় তখন ওই জিনিসের অস্তিত্ব বোঝা যায় না। অন্ধকারের মধ্যে তো হালকা একটু বোঝার কথা, কিন্তু সেটা বোঝা যায় না। শুধু বিজলি চমকালে ওই জিনিসের অস্তিত্ব বোঝা যাচ্ছে। প্রথম দিকে রাশেদ ভাই চিন্তা করেছেন যে আমি যা দেখছি তা কি ঠিক দেখছি। বারবার উনি চোখ কচলেছেন যে আসলে ঠিকঠাক দেখছি কিনা, অন্ধকারে ভুলভাল দেখছি কিনা, কিন্তু না, উনি বারবার যখন একই জিনিস দেখলেন, পরবর্তীতে ওই জিনিসটার চেহারাও ওনার সামনে কিছুটা ভেসে ওঠে। উনি দেখতে পান ওই জিনিসটার চেহারা খুবই ভয়ঙ্কর এবং দানবীয় আকৃতির। তখনই মূলত রানা ভাইকে উনি এই বিষয়গুলো বলেছেন, বলতে এটা বলেছেন যে রানা তাড়াতাড়ি দৌড় দে। ওই সময় রানা ভাইকে এই বিষয়টা বলতে গেলে দেরি হয়ে যাবে, আর ওই সময় ওনারা আক্রান্ত হতে পারেন ওই জিনিসটার। এই জন্য দ্রুত দৌড়াতে বলেছেন। দৌড়াদৌড় করছেন, পেছন দিকে তাকে নিষেধ করেছেন। আর হতে পারে ওই জিনিসটার কারণেই ওনারা দেরিতে বাড়িতে পৌঁছেছেন। মাঝখানে এতটা সময় পার হয়ে গেছে, ওনারা বুঝতেই পারেন নাই। এই বিষয়টা বলার পর রানা ভাই তো ওইভাবে বিশ্বাস করতে চান না। চিন্তা করেছেন যে রাশেদ মনে হয় আমার সাথে একটু মজা টজা করতেছে। আসলে ওই ব্রিজের ওই জায়গাটাতে সমস্যা রয়েছে এটা অনেকেই জানতেন। ওই সময় রানা ভাই ওইভাবে বিশ্বাস করেন নাই। ওই দিনই রাতের বেলা আবার দুজন মিলে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছেন। তবে যেই জায়গায় বসে আড্ডা দিচ্ছেন ওইটা একটা বাড়ির ছাদের উপরে, একতলা বাড়ির ছাদের উপরে। তো ওখানে আড্ডা দিচ্ছেন ওনাদের বাড়ির পাশেই আর কি, গল্প গুজব করছেন। ওই সময় হঠাৎ করে আবার আকাশে মেঘ ঘনিয়ে আসে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। ওই সময়টা অবশ্য এরকম সিজনটাই ছিল, হঠাৎ হঠাৎ করে মেঘ ঘনিয়ে আসবে, বিদ্যুৎ চমকাবে, সিজনটাই এরকম ছিল। যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন রাশেদ ভাই হঠাৎ করে একদিকে তাকিয়ে তার দৃষ্টিটা স্থির করে ফেলেন। এরপর রাশেদ ভাই রানা ভাইকে বলছেন, এই রানা দেখতো তুই কিছু দেখতে পাস কিনা, ওই যে ওই যে ওইদিকে তাকা, দেখতো ওখানে কিছু দেখিস কিনা। মানে উনি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে। যখনই বিজলি চমকায় তখনই কিছু একটা দেখে। শুরুর দিকে রানা ভাই বুঝতে পারেন নাই যে ওখানে আসলে কিছু আছে কিনা। পরবর্তীতে উনিও সেই জিনিসটাই দেখেন। বিজলি যখন চমকায় ওই আলোতে দেখা যায় লম্বা লিকলিকে দানবীয় আকৃতির একটা ভয়ঙ্কর প্রাণী, যেটার অবয়ব মানুষের মতোই মনে হচ্ছে। এই জিনিসটা দৌড়াদৌড়ি করছে। বিজলি চমকালে শুধু এটা দেখা যায়, আর বিজলি চমকানো থেমে গেলে ওইখানে কোনো কিছু আছে এটা বোঝা যায় না। তাহলে এটা কি শুধু বিদ্যুৎ চমকানোর আলোতেই দৃশ্যমান হয়? এমনিতে দৃশ্যমান হয় না। ওনারা দুইজনই এই জিনিসটা দেখেন। দেখার পর দুজনই দ্রুত নেমে চলে আসেন ওখান থেকে। তখন রানা ভাই বুঝতে পারেন যে এই জিনিসটাকেই এই রাশেদ ভাই দেখেছিলেন ওই দিন গোসল করার সময়। আল্লাহ বাঁচিয়েছেন। ওই সময় যদি এই জিনিসটা তাদেরকে আক্রমণ করত তাহলে কি ভয়ঙ্কর বিপদই না হয়ে যেত। ওখান থেকে তো ওনারা চলে আসছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা ওই সময়ের মতো হয় নাই। তবে এর পরে এই রাশেদ আর রানা ভাইদেরই আরেকজন বন্ধু রাকিব, ওই সময় রাশেদ ভাই আর রাকিব ভাই একসাথে ছিল। তো ওনারা পাশাপাশি বাড়ির বাসিন্দা আর কি,
মানে এই রাশেদ ভাইদের বাড়ি আর রাকিব ভাইদের বাড়ি একদম পাশাপাশি, ওখান থেকে একটু দূরে হচ্ছে এই রানা ভাইদের বাড়ি। রাশেদ ভাই আর রাকিব ভাই ওনারা বসে বসে তাদের অ্যান্ড্রয়েড ফোনে এই পাবজি গেম খেলছিলেন আর কি। ওই সময় অনেকক্ষণ খেলেছেন। তখন বোঝা গেল যে রাত অনেক হয়েছে। এক পর্যায়ে দুজনকে বললেন যে রাত অনেক হয়ে গেছে, চল বাসায় ঢুকে ঘুমাই পড়ি। তাদের আবার জল বিয়োগ করার দরকার হলো। দুজন বললেন যে ঠিক আছে চল আমরা একটু ওই দিকটাতে যাই, ওখানে গিয়ে যে যার মতো একটু ফ্রেশ হয়ে ঘরে ঢুকে যাই। ওই দিকটাতে যখন গিয়েছেন, রাশেদ ভাই এক পাশে, রাকিব ভাই আর এক পাশে, মানে অপোজিট ডিরেকশনে ওনারা গেছেন আর কি। যখনই একটা ঝোপের কাছে গেছেন দুইজনই, হঠাৎ করে ওই ঝোপের ভিতর থেকে এক ধরনের শব্দটা এরকম যে অনেক সময় মানুষ জিকির করে, জিকিরের শব্দটা মুখে উচ্চারণ করে না, শুধু নিঃশ্বাসের মাধ্যমে এক ধরনের হুম হুম শব্দ করে জিকির করে অনেকেই, ওই রকম করছে কেউ একজন। প্রথমে ওনারা চিন্তা করছেন এখানে কোনো অন্য প্রাণী থাকতে পারে, শেয়াল থাকতে পারে রাতের বেলা, কিন্তু শেয়াল তো এরকম শব্দ করে না। ভালো করে ওনারা শোনার চেষ্টা করলেন যে এই শব্দের উৎসটা কোথায়। বুঝতে পারলেন ওই ঝোপের ভেতরে এই শব্দটার উৎস। চিন্তা করলেন যে ওইদিকে ঢিল মারবো কিনা। আবার চিন্তা করলেন থাক, দরকার নেই, চলে আসি। দুজন আবার এই শব্দ শুনে যখন একত্র হয়ে বলছেন যে কিরে এখানকার শব্দ কিসের এটা, তখন দুজনই আলোচনা করে আচ্ছা আমরা এখানে যে আসছি জল বিয়োগ করার জন্য, হতে পারে যে এই জিনিসটা পছন্দ করতেছে না কেউ, এই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তার অর্জন এরকম শব্দ করছে। তখন দ্রুত ওখান থেকে চলে আসেন। তবে চলে আসার আগে কিন্তু ওনারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখার চেষ্টা করছেন যে এখানে কিছু আছে কিনা। ফ্ল্যাশ লাইট যখন ধরেছেন তখন কোনো শব্দ হয় না, যখনই ফ্ল্যাশ লাইট বন্ধ করেন তখন এরকম শব্দ হয়। এরপরেই মূলত ওনারা এটা নিয়ে আলোচনা করে দ্রুত বাসায় চলে আসেন। এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হয়নি, ঝাড়ফুঁকও করতে হয়নি, জ্বরও আসেনি, আর এটার দ্বারা ওনারা পজেসড হননি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে একটা বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসলো যে এই যে এন্টিটিটা, এই জিনিসটা অন্ধকারে ওভাবে দেখা যায় না, কিন্তু বিজলির আলোতে অর্থাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে ওই জিনিসটা স্পষ্টভাবে দেখা যায়। অথচ বিদ্যুৎ চমকানো থেমে গেলে অন্ধকারের মধ্যে ওখানে আরো যে জিনিসগুলো আছে সেগুলোর অস্তিত্ব বোঝা গেলেও ওই জিনিসের অস্তিত্ব শুধু বিজলি চমকানোর আলোতেই বোঝা যায়। বিষয়টা কি হতে পারে? আপনাদের কোনো ধারণা থাকলে আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম তানভীর, আর ঘটনাটি এই তানভীর ভাইয়ের আপন বোনের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল একদম রিসেন্ট, 2025 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই তানভীর ভাইয়ের বোন, উনি ওনার হাজবেন্ডের সাথে ঘুমিয়ে আছেন, তার শ্বশুরবাড়িতেই ছিলেন। তার বিয়ে হয়েছে ময়মনসিংহেরই একটি উপজেলায়, সঙ্গত কারণ আমরা সেটা বলছি না এবং ওই আপুর নামও বলছি না। রাত আনুমানিক তখন কয়টা বাজে এটা উনি বলতে পারেন না, এটা ওনার খেয়াল নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন রাত অনেক গভীর, হতে পারে সেটা 2-3টা এরকম আর কি। হঠাৎ করে বাইরে থেকে একটা পরিচিত আওয়াজ ভেসে আসে, আর এই পরিচিত আওয়াজ অন্য কারো নয়, তার শ্বশুরবাড়ির লোকদের কারো নয়, তারই আপন বাবার কণ্ঠ। বাইরে থেকে ভেসে আসে, মারে আমি খুব অসুস্থ, দরজাটা একটু খোল না। এক ডাকেই কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল এই আপুর। উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি কি ঘুমের ঘরে শুনলাম নাকি? পরে দেখা গেল যে না, দরজায় ঠকঠক আবার করলো, ঠকঠক করে আবার একই কথা বলছে যে মারে আমি খুব অসুস্থ, দরজাটা একটু খোল না। উনি বুঝতে পারলেন এটা তার বাবার কণ্ঠ। এটা উনি চিন্তা করছেন যে এত রাত্রে ওনার বাবা এতটা দূরত্ব পার করে এইখানে আসবে, তো আবার অসুস্থ অবস্থায়, তো অসুস্থ অবস্থায় সে এইখানে আসবে কেন? এই চিন্তা উনি করলেন।
কয়েকবার করে একই রকম ভাবে এই নিশি ডাক উনি শুনলেন, কিন্তু উনি ওঠেন নাই। ওনার হাজবেন্ড তখন ঘুমাচ্ছিল, তাকেও ডাকাডাকি আর করেন নাই, ডাকার প্রয়োজনও বোধ করেন নাই, যে আবার দেখা গেল যে কোনো ঝামেলা হতে পারে, সে ভয় পেতে পারে। উনি চুপচাপ শুয়ে থাকলেন, আর কিছু হলো না ওই রাতের মতো। সকালবেলা উঠে উনি শ্বশুরবাড়ির সবাইকে এই বিষয়টা জানালেন যে উনি এটা শুনেছেন। আর ওনার বাবাকেও সকালবেলা উনি ফোন করেছিলেন। ওনার বাবা বলেন যে আমি ওদিকে যাব কেন, আর আমি দিব্যি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে এই কাজটা তাহলে কে করেছিল? শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এই বিষয়টাতে গুরুত্ব দিলেন, কারণ অনেকেই এই ধরনের বিষয়টাতে গুরুত্ব না দিয়ে বলে যে ও তোমার মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, এটা সেটা। পরবর্তীতে এই বিষয়গুলো মারাত্মক আকার ধারণ করে। এটা কিন্তু ওনার শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন। ওনার শ্বশুরবাড়ির লোকজন এই বিষয়টা নিয়ে আর কাল বিলম্ব করেন নাই। ওনাদেরই পারিবারিক একজন ব্যক্তি, যিনি আত্মীয়, তিনি একজন রাকিও ছিলেন, তাকে খবর দেওয়া হয়। তো ওই রাকি আসেন, ওই রাকি যেই দিন আসেন ওই দিন ছিল শুক্রবার। উনি এসে ওই আপুকে রুকিয়া করা শুরু করলেন। একটা খাটের উপর ওনাকে বসালেন, আর ওই রাকি উনি খাটের সামনে একটা চেয়ারে বসলেন। শুরু হলো রুকিয়া। ওনাদের পরিবারের কেউ কেউ পুরো এই রুকিয়ার সেশনটা মোবাইল ফোনে ভিডিও করেছিলেন। অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে মনে হলো যে ওই আপুর শরীরটা একটু দুলতে শুরু করেছে। এরপর ওই রাকি উনি জিজ্ঞেস করলেন যে তুমি কে, কোথা থেকে আসছো? কোনো উত্তর দেয় না। কয়েকবার জিজ্ঞেস করার পর খালি একটা কথাই বলে, আমার পায়ে ব্যথা করছে। এই জিন হাজির হলে অনেক সময় পুরুষ নারী মিশ্রিত কণ্ঠ, অদ্ভুত রকমের কণ্ঠ, ভয়ঙ্কর গড়গড় আওয়াজ, এরকম কিছু না, একদম স্বাভাবিকভাবে ওই আপুর যে কণ্ঠ সেই কণ্ঠেই কথা বলছে। খালি বারবার বলছে যে আমার পায়ে ব্যথা করছে। তুমি জিজ্ঞেস করে কোথা থেকে আসো, বলে আমার পায়ে ব্যথা করছে। যদি বলে নাম কি, পায়ে ব্যথা করছে। এরকম বারবার একই কথা বলছে। কিছুক্ষণ একই রকম কথা বলার পর ওই আপুর ভেতরে থাকা ওই জিনটা চুপ হয়ে যায়। মনে হচ্ছে কিছু একটা ভাবছে, কি ভাবছে এটা বোঝা যাচ্ছে না। এরপর ওই রাকি আবারও জিজ্ঞেস করেন যে তোমার নাম কি, কোথা থেকে আসছো? এরপর ওই রাকি জানায় যে সে একটা হিন্দু জিন, আর এটাও জানায় যে এই মেয়েটা সুবিধাজনক না। কেন সুবিধাজনক না? কেন, সে কি করেছে? ওই জিনটা জানায় যে এই মেয়েটা নাকি কাপড় যখন তারের উপর রোদে দিচ্ছিল, ওই কাপড়ের আঁচল ওই জিনের গায়ে লেগেছে। তখন রাকি বলছে এটা কি কোনো কথা হইল? সে তার কাপড় তো নাড়বেই, তার কাপড় সহ তার শ্বশুরবাড়ির আরো অনেকের কাপড় আছে। সে কি এই কাপড় নাড়ার জন্য কি তোমার যেই জায়গা সেইখানে গেছিল? সে তার বাড়ির উঠানে কাপড় নাড়তেছে, তুমি কেন এখানে আসছো? তুমি এখানে আসছো, কাপড়ের ছোঁয়া লেগেছে, আর তুমি এর উপর আসর করে এখন ভয় দেখানোর চেষ্টা করতেছো না? তা তো হবে না, এটা কোনো যুক্তির কথা হইল না। যদি এমন কথা হইতো যে সে তোমার আবাসস্থলে গেছে, সেখানে গিয়ে কিছু করছে, তা তো না। তুমি মানুষের আবাসস্থলে কি অটোটা কি? তোমার কেন উঠানে দিনের বেলা আসতে হবে? রাতের বেলাও তো এই কাজ করেনি, তাও না হয় মেনে নিতাম। বিনা বাক্য ব্যয় এখান থেকে ভেগে যাবা, চলে যাবা, আর আসতে পারবা না। এ কথা বলার পর নাকি ওই জিনটা কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে হ্যাঁ চলে যাব, চলে যাব, পায়ে ব্যথা করতেছে, মানে অসংলগ্ন কথা। এরপর ওই রাকি বলে আবার যদি আসো তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি হবে। তখন ওই জিনটা নাকি আবার বলে হ্যাঁ আবার যদি আসি তাহলে আমার কঠিন শাস্তি হবে, পায়ে ব্যথা করছে। তো এই ধরনের অসংলগ্ন কথা, মানে সরাসরি কোনো কথার উত্তর দেয় না। এরপর হঠাৎ করেই ওই আপু ধপাস করে বিছানার উপরেই পড়ে যান, বসা থাকা অবস্থাতেই। বোঝা গেল জিনটা নাই, জিনটা চলে গেছে, যে দরজা ধরাম করে খুলে গেছে, জানলা ধরাম করে খুলে গেছে, বাইরের কোনো ডাল ভেঙে দিয়ে চলে গেছে, বিষয় এরকম না। এরপর থেকে ওই আপু স্বাভাবিক হয়ে যান। এই ঘটনার সবচাইতে রহস্যজনক বিষয়টা হচ্ছে
তানভীর ভাইয়ের মাধ্যম দিয়ে পরবর্তীতে জিশান ভাই জানতে পেরেছিলেন ওই জিনটা নাকি নিজে থেকেই পরবর্তীতে ওই রাকির সাথে যোগাযোগ করেছিল, দেখা করেছিল। কি কারণে দেখা করেছিল, কি উদ্দেশ্যে দেখা করেছিল, কি বলেছিল, এই বিষয়টা আর জানা যায় নাই। কারণ জিনটা ওখানে উপস্থিত হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিল, সে রাকির কথাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, কোনো ধরনের কোনো বিনিময় ছাড়াই সে ছেড়ে দিয়ে চলে যায়। এখন পর্যন্ত ওই আপুর কোনো সমস্যা হয়নি। আর ওই জিনটাই বা কেন ওই রাকির সাথে পরবর্তীতে যোগাযোগ করলো, বিষয়টা কিন্তু রহস্যই হয়ে রয়ে গেল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিসান আহমেদ ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনার চাচার সাথে ঘটেছিল, অনেক আগের ঘটনা। চাচা উনি সদ্য বিয়ে করেছেন চর দিঘলদি ইউনিয়নের পাশের ইউনিয়নে। সেই ইউনিয়নের একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে জিতরামপুর। ওনার ওয়াইফ তখন তার বাবার বাড়িতে গেছেন, কথা ছিল কয়েকদিন পর উনি যাবেন সেখানে, তবে ওনার ওয়াইফকে সাথে নিয়ে আসবেন না, আরো কয়েকদিন থাকবেন। চাচা যান, দিনের বেলাতেই গিয়েছেন, যাওয়ার পর সেখানে খাওয়া দাওয়া করেন। পরের দিন যেহেতু তার কাজ ছিল, যার কারণে ওনাকে বাড়িতে আসতেই হবে। ওনার ওয়াইফ নিষেধ করেছিলেন যে আজকে থেকে যাও, কালকে যাও, কিন্তু না, সকাল সকাল উঠে অনেকগুলো কাজ করতে হবে। এখান থেকে যদি উনি রওনা দিতে যান সকালবেলা, তখন বলবে যে নাস্তা করে যাও, নাস্তা করতে গেলে দেরি হয়ে যাবে। এই সমস্ত জিনিস চিন্তা করে উনি রাতের বেলায় খাওয়া দাওয়া করে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। একটা পর্যায়ে ওনার জোরাজুরিতে আর শ্বশুরবাড়ির লোকজন বাধা দিলেন না, উনি রওনা দিয়েছেন। ওনার যে মেইন গ্রাম অর্থাৎ এই দোয়ানি গ্রাম থেকে এই জিতরামপুর গ্রামের মধ্যবর্তী দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। চাচা চিন্তা করলেন 2-3 কিলোমিটারে আর এমন কি পায়ে হেঁটেই চলে যাব। তো হাঁটার যে পথ, এই পথটা একটা ছোট শাখা নদীর পাশ দিয়ে গিয়েছে, আর এই শাখা নদীটা আবার মিলিত হয়েছে মেঘনা নদীর সাথে। এই রাস্তার এক পাশে নদী, শাখা নদী, আর অন্য পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফসলের মাঠ, এর মধ্যে লোকালয় নাই। উনি তো হাঁটছেন, রাত কিন্তু তখন যে অনেক এটাও বলা যাবে না, তবে ওই সময় প্রেক্ষাপটে অনেক। ওই সময় প্রেক্ষাপটে রাত যদি 9টা বাজে তাহলে সেটাই অনেক। সন্ধ্যার পরপরই তো গ্রামের মানুষজন হাড় ভাঙা খাটুনি করার কারণে ঘুম চলে আসে, এই জন্য ঘুমিয়েও যায়। আবার সেই আজানের সময় ওঠে, ফজরের আজান দিলেই তাদের ঘুম ভেঙে যায়। তারপর তাদের দিনের কর্মব্যস্ততা শুরু হয়। চাচা তো হাঁটছেন, হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছেন, অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন। হাঁটতে হাঁটতে যেই জায়গাটাতে আসেন, ওখানে এসে একদম কোনো লোকালয় নাই, 1.5 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়িরও দেখা সাক্ষাৎ ওখানে হবে না, এটা উনি জানেন। উনি যখন ওখানে এসেছেন, হঠাৎ করে উনি দেখেন চতুর্দিক থেকে বড় বড় শেয়াল ওনাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে শিয়ালগুলো খুব কৌতূহলী দৃষ্টি নিয়ে ওনাকে দেখছে। চাচা শিয়ালগুলো দেখে ওই সময় অস্বাভাবিক কিছু মনে করেন নাই, কারণ গ্রামে এরকম শেয়াল রাতের বেলা দল বেঁধে ঘুরে বেড়ায়। হয়তোবা মনে করেছে কোনো গরু ছাগল বড় আকৃতির অন্ধকারের ভিতরে এসে দেখে মানুষ। ভালো করে ওরা চাচাকে লক্ষ্য করে একটা সময় চলে গেল। চাচা আবার হাঁটা শুরু করলেন। চাচা চিন্তা করলেন একটা বিড়ি ধরাই, ভূত প্রেত কাছে আসতে পারবে না। চাচার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, বিড়ি ধরিয়েছেন, হাঁটাহাঁটি করছেন, উনিও হাঁটছেন, বিড়িও খাচ্ছেন। অল্প সময় পর ওনার কাছে মনে হলো লোমশ আকৃতির কোনো একটা জিনিস ওনার পায়ের সাথে স্পর্শ করছে। চিন্তা করলেন কি ব্যাপার, এটা কি? পাশে তাকিয়ে উনি চমকে ওঠেন। উনি দেখেন বিশাল আকৃতির একটা কালো রঙের কুকুর তার গা ঘেঁষে সমান তালে হেঁটে চলছে। কুকুরটার আকার আকৃতি বড়, কালো, তবে চোখ যে জল জল করছে, লাল টকটক এরকম না, স্বাভাবিক। কুকুরটা একদম স্বাভাবিকভাবে হেলে দুলে হেঁটে চলছে, মনে হচ্ছে তার পোষা কুকুর। চাচা কিন্তু প্যারানরমাল বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতেন। গ্রামের মানুষ তো রাত বিরেতে চলাচল করতে হয়,
সাহসী না হলে তো আর চলে না, আর প্যারানর্মাল বিষয় সম্পর্কে ধারণাও তাদের থাকতে হয়, এটা প্রয়োজন। চাচা তখন ওখান থেকে একটু সরে দাঁড়ান যাতে করে ওই কুকুরের স্পর্শ তার গায়ে না লাগে। ওনার কাছে বিষয়টা ভালো লাগে না, কেননা উনি বুঝতে পেরেছিলেন যে এই সময় এইরকম কুকুর এখানে মোটেও স্বাভাবিকভাবে আসবে না, কারণ আশেপাশে লোকালয় নাই, আর এখানে তো বুনো কুকুর থাকবে না। কুকুর তো সেখানেই থাকে যেখানে আশেপাশে খাবার পাওয়া যায়, লোকালয়ে থাকবে। এরকম বিস্তৃত মানে বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা বিস্তৃত জায়গা, এমন একটা জায়গা যেখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু ফসলেরই মাঠ, এতটা বিস্তৃত ওই মাঠগুলো, লোকালয় নাই, খাবার দাবার নাই, কুকুর আসবে কোত্থেকে? উনি বুঝতে পারলেন বিষয়টা। উনি সাইডে সরে গিয়ে হাঁটা শুরু করেছেন। একটা সময় দেখেন কুকুরটা নাই। এরপরে দেখেন ওনার সামনে বড় আকৃতির একটা বিড়াল চলে এসেছে। এই বিড়াল এই জিনিসটা তার পথ আগলে দাঁড়ায় নাই, তবে মনে হচ্ছে যে বিড়ালটা তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ডাকাডাকিও করছে না, গড় গড় শব্দও করছে না, কিন্তু এক দৃষ্টিতে চাচার দিকে তাকিয়ে আছে। কুকুরের চোখ জল জল না করলেও বিড়ালের চোখটা কিন্তু জল জল করছিল। চাচার হাতে কিন্তু কোনো টর্চ লাইট ছিল না, আগুনের কোনো উৎস ছিল না, শুধু তার বিড়ির সামনে যে আগুনটা ধরে আছে সেটাই, এছাড়া আলোর কোনো উৎস নেই। আর বিড়ির আগুনে তো আর পথ চলা যায় না, সেটা তো অতি সামান্য। আর ওনার কাছে মেচ ছিল, মেচ দিয়ে আর কতটুকুই বা আলো হয়, ওই দেশলাই যখন ধরানো হয় তখন একটু আলো ছড়িয়ে পড়ে, এইটুকুই তো, এছাড়া তো আর কিছু না। ওনার কাছে যেহেতু আলো ছিল না, ওই চাঁদের আলোতেই হেঁটে আসছিলেন, ওই চাঁদের আলোতেই বিড়ালের চোখ জলজল করছিল। কিছু সময় পর ওই বিড়ালটাও মিলিয়ে গেল। উনি তো ভয় পেয়ে গেছেন, এবার একটু ঘাবড়ে গেছেন, কেননা পথ এখনো প্রায় 1 কিলোমিটারেরও বেশি বাকি। এরকম যদি চলতে থাকে কতক্ষণ উনি নিজেকে ধরে রাখতে পারবেন? এরপর হয়তো আরো ভয়ঙ্কর কিছু সামনে চলে আসতে পারে, তখন কি করবেন? এইটা চিন্তা করছেন। এই চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হলো পেছনে অনেকগুলো খুরের আওয়াজ। খুরের আওয়াজ বলতে অনেকগুলো গরু যদি একসাথে চলতে থাকে, গরুর পায়ে যে খুর থাকে, খুরের আওয়াজ মাটির উপর পড়ার পর এক ধরনের শব্দ হয়, ওই রকম শব্দ। গ্রামের লোকজন তো এই শব্দের সাথে পরিচিত। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন আসলে 7-8টা গরু, তবে গরুগুলোর সাইজ অনেক বড়। এগুলো এমনভাবে হাঁটছে, আর হাঁটার সময় তাদের পাটা মাটির উপর বেশ জোরে রাখছে, এই জন্য ঠক ঠক শব্দ আরো বেশি হচ্ছে। এই গরু দেখে উনি আর দৌড় না দিয়ে পারেন নাই, উনি দিয়েছেন সর্বশক্তি দিয়ে এক দৌড়ে বিড়ি কোথায় চলে গেছে, কি হয়েছে না হয়েছে ওনার খেয়াল নাই। উনি বুঝতে পারছিলেন যে পেছনে গরুগুলো ধেয়ে আসছে, তাদেরও পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। অনেকক্ষণ দৌড়েছেন, এক পর্যায়ে একটা ঘর উনি দেখতে পান, মানে লোকালয়ের কাছাকাছি চলে এসেছেন। ওই ঘরের উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন আর চিৎকার করতে থাকেন। ওই বাড়ির লোকজন বেরিয়ে আসে, এসে চাচাকে দেখে, চাচাকে তারা চিনতে পারে, বলে কি ব্যাপার, তুমি এত রাত্রে কোত্থেকে আসলা? তখন চাচা সব খুলে বলেন শ্বশুরবাড়ি গিয়েছিলেন উনি। তখন ওই লোকজন বলে যে তুমি তো জানো যে এই রাস্তাটা ভালো না, বিশেষ করে রাতের বেলা এই রাস্তায় একাকি চলাচল করা ঠিক না, এখানে অনেক ধরনের জিনিস আছে, মানুষকে বিরক্ত করে, মেরেও ফেলে। তুমি একা একা আসতেছি, আকাশটা তো ভালো করো নাই, আজকে রাত্রে এই বাড়িতে থেকে যাও, কালকে যাও। উনি বলেন না, যেহেতু শ্বশুরবাড়ি থেকে বলে চলে আসছি, শ্বশুরবাড়িতে তো থাকতে পারতাম, এখানে থাকবো না, আপনারা কেউ একজন আসেন, আমাকে একটু আগায় দেন। ওই বাড়ি থেকে 2 জন সদস্য তারা আলো নিয়ে বের হন, চাচাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন, তারাও আবার বাড়িতে চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনার ফলে চাচার যে জ্বর এসেছিল, অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, বিষয়টা এরকম না। চাচার মধ্যে কোনো অসুস্থতা দেখা যায়নি। প্রিয় লিসেনার্স, গ্রামের মেঠো পথ ধরে কেউ যদি রাতের বেলা একাকী
নির্জন এই রাস্তায় চাঁদের আলোতে পথ চলতে থাকেন, সাথে কোনো আলো না থাকে, মোবাইল ফোন না থাকে, এই অনুভূতিটা কেমন হয়? যদি আশেপাশে বাঁশঝাড় থাকে, ঘন জঙ্গল থাকে, বা পাশে কোনো কবরস্থান বা শ্মশান পড়ে যায়, কেমন হতে পারে? চলার পথে যদি হঠাৎ করে শেয়াল ডেকে ওঠে বা হঠাৎ করে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, তাহলে নিঃসন্দেহে যে কোনো সাহসী মানুষই চমকে উঠবে। গ্রামীণ এই ঘটনাগুলো সবসময় আমাদের মধ্যে অন্য ধরনের এক আবেদন সৃষ্টি করে। এই জন্য গ্রামের ঘটনা বলতেও আমার ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আশা করি লিসেনারদেরও গ্রামের ঘটনা শুনতে আমার মতোই ভালো লাগে। এখন চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। এই ঘটনাটি খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে, এবং বলতে পারেন যে এই টাইপের ঘটনা আমি এর আগে বলিনি। ঘটনাটি লাশ কাটা ঘর কেন্দ্রিক। লাশ কাটা ঘর কেন্দ্রিক ঘটনা আমি বলেছি, কিন্তু এক একটা ঘটনার প্রেক্ষাপট এক এক রকম থাকে, আর এক একটা ঘটনায় এক এক ধরনের ভয়ানক ব্যাপার থাকে। কিন্তু এবারের ব্যাপারটি বেশ অন্যরকম। তো কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আলী পিয়াস, যিনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন। ঘটনাটি ঘটেছিল নোয়াখালী সদর হসপিটালের লাশ কাটা ঘরের ওখানে। তো এই পিয়াস যিনি, ওরা পারিবারিক একটি ভয়ানক দুর্বিষহ একটি স্ট্রাগলের কথা বলেছেন। সেটি হচ্ছে 2012 কি 13 সালের দিকে, যখন তিনি অনেক ছোট, তখন ওনাদের পরিবারে ভয়ানক দারিদ্র্য এসে ভর করে, এবং এই দারিদ্র্যের কারণে ওনাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বিশেষ করে ওনার নানা যখন মারা যান, তখন খুবই অবস্থা শোচনীয় হয়ে পড়েন। ওনার নানা মারা যাওয়ার পরে ওনার নানি, ওনার খালা, ওনার মামা, ওনার মা, ওনারা নোয়াখালী সদর হসপিটালের কাছাকাছি একটি বাসা ভাড়া করে থাকতেন। ওনারা সবাই মিলে মানে পারিবারিকভাবে একটি কাজ করতেন, কুটির শিল্পের সাথে জড়িত ছিলেন। এবং এই কুটির শিল্পের একটি প্রোডাক্ট যেটি ছিল মোড়া। আমরা মোড়াতে বসি না, বিভিন্ন ধরনের মোড়া আছে, তো এই ধরনের মোড়া তৈরি করতেন তারা। এই মোড়াগুলো সারাদিন ধরে তৈরি হতো। বিকেলের দিকে তারা এই মোড়াগুলো নিয়ে, বিশেষ করে এই পিয়াস এবং তার মামার নাম হচ্ছে আওলাদ, তার মামার সাথে পিয়াসের বয়সের পার্থক্য 2 থেকে 3 বছর বা সর্বোচ্চ 4 বছর, এমনটা আর কি। তো মোটামুটি দুইজন বন্ধুর মতোই ছিল। তো আওলাদ তিনি তখন একটি টেইলার্সের দোকানে কাজ শিখতেন। বিকেল হলে বাড়িতে ফিরে আসতেন, আর ফিরে আসার পরে পিয়াস এবং আওলাদ এই দুজন বানানো মোড়াগুলো নিয়ে তারা ওই নোয়াখালী সদর হসপিটালের আশেপাশে যে এলাকা সেখানে যেতেন। তো ওই দিন কোনো কারণে মোড়া নিয়ে তাদের যেতে যেতে দেরি হয়ে যায়, আর ওনার মামা যে আওলাদ, সেও টেইলার্সের দোকান থেকে বাড়িতে ফিরতে কিছুটা দেরি করে। আর এই কারণেই তাদের ওই মোড়া নিয়ে বাড়ি থেকে বের হতে দেরি হয়ে যায়। প্রতিদিন পিয়াস 1 জোড়া মোড়া এবং তার মামা আওলাদ 1 জোড়া মোড়া, এই 4টি মোড়া মানে 2 জোড়া মোড়া নিয়ে তারা বাড়ি থেকে বের হন, এবং নোয়াখালী সদর হসপিটাল আশেপাশের এলাকায় এবং কখনো কখনো হসপিটালের ভেতরে, তারা এই ভেতরের যে এরিয়াটা আছে সেখানে মোড়া নিয়ে ঢোকেন। অনেক রুগী এগুলো বা মানে রুগীর আত্মীয় স্বজনরা তারা এটা কেনেন। স্পেশালি যেটা হয় সেটা হচ্ছে হসপিটালে দেখা যায় যে অনেক রুগী আসেন, তো রুগীরা হসপিটালে রাত্রে থাকেন, রুগীর সাথে যে আত্মীয় স্বজনরা থাকে হসপিটালে তাদের বসার মতো তেমন জায়গা থাকে না। তো বিভিন্ন কারণে সেখানে মোড়া বিক্রি হয়, এবং হসপিটালে যেহেতু প্রচুর লোক সমাগম হয়, তারাও এই দৃষ্টিনন্দন মোড়াগুলো কিনে থাকেন। এই কারণে মূলত তারা ওই এলাকাতেই মোড়া বিক্রি করার জন্য যেতেন। তো ঘটনা যেদিন ঘটে সেদিন হচ্ছে
পিয়াস এবং তার মামা আওলাদ তারা মোড়া নিয়ে বের হন। হসপিটালে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পার হয়ে যায় বলতে পারেন, তখন রাত নেমে এসেছে। সন্ধ্যার পর হসপিটাল কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো হকারকে হসপিটালের এরিয়ার মধ্যে ঢুকতে দিত না, যার কারণে তারা সরাসরি সেখানে ঢুকতে পারছিলেন না। কিন্তু এই মোড়াগুলোতে তাদেরকে বিক্রি করতেই হবে, কারণ চরম দারিদ্র্যের মধ্যে তাদের সংসার চলছিল। এই কারণে তারা বয়স অল্প যদিও, কিন্তু পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য যে অদম্য মানসিকতা সেটা তাদের ছিল, যার কারণে কোনো কিছুই আসলে থামিয়ে রাখতে পারে না, কোনো ভয় ডর কোনো কিছুই আটকাতে পারে না। পিয়াসের মামা আওলাদ পিয়াসকে বলেন যে তোর কাছে থাকা দুটো মোড়া আমাকে দে, আর তুই হসপিটালের মধ্যে ঢুকে যা, কারণ মোড়া হাতে নিয়ে বা কাঁধে নিয়ে তো ঢুকতে পারবে না ওই সময়টাতে। এবং বলে যে তুই হসপিটালের 3 নাম্বার গেট দিয়ে ঢুকে লাশ কাটা ঘরের কাছে যে গেটটা রয়েছে তুই ওই দিকে আয়, কারণ ওই দিকে তো লোকজন খুব কম যায়। আমি ঘুরে ওই দিকের যে গেটটা আছে ওই গেট দিয়ে ঢুকবো। গেট যদি বন্ধ থাকে তাহলে গেট টপকে আগে মোড়াটা ভিতরে ফেলে দিব, তারপর আমি গেট টপকে ভিতরে ঢুকে পড়বো, তুই ওই দিকে চলে আয়। তখন উনি মানে পিয়াস আর কি তার কাছে থাকা মোড়া দুটো তার মামার কাছে দিয়ে দেন এবং অনায়াসে হসপিটালের মধ্যে সে ঢুকে যায়। এবং ঢুকে তিনি তার মামার জন্য অপেক্ষা করতে থাকেন। পিয়াস একদম লাশ কাটা ঘরের কাছাকাছি যায়নি, বেশ দূরে দাঁড়িয়েছিল, কারণ সে জানে যে মামা ওই দিক দিয়ে চলে আসবে। অনেকক্ষণ হয়ে যায়, তার মামার আসে না। কারণ হলো ওই যে লাশ কাটা ঘরের কাছে যে গেটটি রয়েছে সেদিক দিয়ে আসতে তার বড় জোর 5 থেকে 6 মিনিট লাগার কথা, এর বেশি কিন্তু লাগার কথা নয়। কিন্তু 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম ঘন্টা পার হয়ে যায়, তার মামা আর আসে না। তখন পিয়াস মনে করে কি ব্যাপার, কোনো বিপদে পড়লো কিনা, কারণ হয়তোবা ঢুকতে গিয়ে যদি নিরাপত্তা প্রহরীরা দেখে ফেলে, হয়তোবা তাদের দ্বারা সে আক্রান্ত হতে পারে বা তারা আটকে রাখতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তা করছিল। বিভিন্ন ধরনের চিন্তা করে সে হসপিটালের আশেপাশে এবং ভেতরে মূলত বিভিন্ন জায়গায় তার মামাকে দেখছিল যে আছে কিনা, কিন্তু কোথাও তার মামাকে পায় না। এমনটা হয়নি তো যে তার মামা ভিতরে ঢুকেছে সাথে সাথে মোড়া 2 জোড়া বিক্রি হয়ে গেছে এবং তাকে রেখেই চলে গেছে? কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়, কারণ পিয়াসের মামা আওলাদ কখনোই পিয়াসকে ছাড়া একা একা যাবে না, কারণ তারা এভাবেই একসাথে আসতো এবং একসাথেই প্রতিদিন বাড়ি ফিরে যেত, কখনো আলাদা আলাদা যেত না। দুজনের কাছে কিন্তু আবার মোবাইল ফোন না থাকার কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। তো পিয়াস অনেকক্ষণ অপেক্ষা করে সে চিন্তা করে যে মামা হয়তো আমাকে খুঁজে পায়নি, এই কারণে সে বাড়িতে চলে গেছে। এই চিন্তা করে পিয়াস বাড়ির দিকে চলে যায়। কিছু সময়ের মধ্যে বাড়িতে সে পৌঁছানোর পর সে বাড়ির সদস্যদেরকে জিজ্ঞেস করে যে মামা আসেনি? তো বাড়ির অন্য সদস্যরা, তার মা, খালা, নানি, তারা বলে যে না তো, তোমার মামা তো আসেনি। তখন সব ঘটনা তারা খুলে বলে যে এই ঘটনা, মানে পিয়াস খুলে বলে যে এরকম এরকম আমাকে বলেছিল, আমি তো ওই গেটের ওই পাশ দিয়ে গেলাম, কিন্তু মামা তো আর আসলো না। তখন এই পিয়াসের নানি, মা, এই দুজন পিয়াসকে নিয়ে আওলাদকে খুঁজতে বের হয়। এখন আওলাদকে খোঁজার জন্য তারা যে কাজটি করে, প্রথম হচ্ছে হসপিটাল পেছন দিকে যে গেটটি ছিল, যেটা লাশ কাটা ঘরের কাছের গেট, সেদিকে যায়, কিন্তু সেখানে দেখে গেট বন্ধ, ওখানে আওলাদ নেই। তখন তারা হসপিটালের মূল গেট দিয়ে ঢোকে। মূল গেট দিয়ে ঢোকার পর তারা ওই লাশ কাটা ঘরের কাছাকাছি যায়। তারা দেখে যে এদিকে আওলাদ আছে কিনা।
এখন পিয়াস তো ছোট মানুষ ছিল, সে কিন্তু একা একা লাশ কাটা ঘরের খুব বেশি কাছাকাছি যায়নি, যেহেতু তাদের সাথে বড় মানুষ এসেছে তারা পিয়াসকে সাথে নিয়ে ওইদিকে যায়। ওদিকে যাওয়ার পর তখন আওলাদকে খুঁজে পাওয়া যায়। তারা দেখে আওলাদ একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেহেতু হসপিটালের মধ্যেই ছিল। সে ওই রকম কোনো মানে সিরিয়াস কোনো সমস্যায় ছিল না, জাস্ট সেন্সলেস হয়েছিল। তাকে পানি ছিটা দেওয়ার পরে এমনিতেই তার জ্ঞান ফিরে আসে, তবে শরীরটা বেশ দুর্বল ছিল। ওইদিকে মোরা যে দুটো মানে চারটা কোথায়, এদিকে তাদের আর আসলে ওরকম কোনো ভ্রুক্ষেপ ছিল না, কারণ বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে কিনা বা ক্ষতি হতে পারতো এই সমস্ত জিনিস চিন্তা করে তারা ওই মোরার চিন্তাটা দিয়ে তাকে নিয়েই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর মোটামুটি বেশ অনেকক্ষণ মানে মাঝরাত পর্যন্ত পিয়াসের মামা আওলাদ কোনো কথাই বলতে পারেনি। তো পরবর্তীতে তার মামাকে পানি পড়া খাওয়ানো হয়, তারপর আস্তে আস্তে সে কথা বলতে শুরু করে। তখন সে বলে তার সাথে কি ঘটনা ঘটেছে। সে বলে যে পিয়াসকে হসপিটালে ঢুকিয়ে দিয়ে সে ওই 2 জোড়া মোড়া নিয়ে ঠিক হসপিটাল পেছন দিকে লাশ কাটা ঘরের কাছে যে গেটটি রয়েছে সেই গেটের কাছে যায়। সেখানে যাবার পর সে মোড়াগুলো আগে দেয়াল টপকে ভেতরে ফেলে দেয়, তারপর সে ঠিকই আবার দেয়াল টপকে নিজেও ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর সে মোড়া নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে একটি জায়গায় তার চোখ আটকে যায়, দেখে যে বিশাল একটি প্রাণী, তার গলাটা অনেক লম্বা, সে গোল একটা কোনো একটা ট্যাঙ্কের মতো রয়েছে, তার মধ্যে মাথা ডুবিয়ে কিছু একটা খাচ্ছে। প্রিয় লিসেনার্স, যেই জিনিসটি মানে যেই একটা বড় ট্যাঙ্কের মতো যেটা, সেটি আসলে ছিল হচ্ছে বিভিন্ন লাশ কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রেখে সেই লাশের হাড় থেকে মাংসগুলো আলাদা করা, একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাংসগুলো আলাদা করার একটি মানে পাত্র বলা চলে। অনেক সময় অনেক বেওয়ারিশ লাশ পাওয়া যায় যাদের কোনো আত্মীয় স্বজনের ঠিক ঠিকানা থাকে না বা খুঁজে পাওয়া যায় না, তখন এই লাশগুলো মেডিকেলের স্টুডেন্টদের লেখাপড়ার জন্য কাজে লাগে। এই জন্য সেই লাশগুলো থেকে কঙ্কাল তৈরি করা হয় এবং সেগুলো মেডিকেল স্টুডেন্টদের লেখাপড়ার কাজে লাগে। এটা শুধু সেই লাশগুলোর ক্ষেত্রেই হয় যাদের মানে কোনো আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না বা দীর্ঘদিন ধরে মর্গের ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে কিন্তু তাদের আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায়নি, এমনটা ক্ষেত্রে শুধু এই ঘটনাগুলো ঘটে, তাছাড়া এমনিতে কিন্তু হয় না। তো আওলাদ মামা তিনি দেখেন যে তার কাছে একটা বিশাল জিরাফ দাঁড়িয়ে রয়েছে, ওটা মূলত একটা জিরাফের মতো ছিল। তো আওলাদ মামা কিন্তু কখনো জিরাফ সামনাসামনি দেখেননি, তিনি এই বাচ্চাদের বইয়ে যে জিরাফের ছবি রয়েছে সেই ছবি দেখেছেন। প্রথমে আওলাদ মামা ভেবেছিলেন যে এটি মনে হয় হসপিটাল কর্তৃপক্ষই নিয়ে এসেছে চিড়িয়াখানা থেকে, কারণ সেটা আসলে একটা জিরাফই ছিল, জিরাফের মতো গায়ের রং, ঠিক এত বড় লম্বা, গলা লম্বা, মানে যে কেউ দেখলে সেটাকে জিরাফই মনে করবে। তো তিনি করেন কি, মোড়াগুলো পাশে রেখে একটা গাছের আড়ালে দাঁড়ান এবং জিরাফটাকে দেখতে থাকেন, কারণ আগে তো কখনো জিরাফ দেখেননি তিনি। তো সামনাসামনি জিরাফ দেখে তার ভালো লাগে এবং সে অপলক দৃষ্টিতে জিরাফটির দিকে তাকিয়ে থাকে। জিরাফ ওই যে ওই মগের মধ্যে, মানে মগ বলতে ট্যাঙ্কের মধ্যে আর কি, মাথা নামিয়ে কিছু খাচ্ছিল। হঠাৎ করে কোনো কারণে ওই আওলাদ মামা একটু নড়াচড়া করে ওঠে, ওনার পায়ের নিচে ছোট্ট একটা প্লাস্টিকের বোতল, যে বোতলের মধ্যে পানি ছিল না, ওটার উপর ওনার পা পড়ে, যার ফলে ওই বোতলটা মানে মচমচ শব্দ করে ওঠে। আর তখন ওই যে জিরাফের মতো প্রাণীটি সে মাথা তুলে পেছন দিকে ঘুরে তাকায়, মানে মাথাটা ঘুরে তাকায় আর কি।
তখন আওলাদ মামা দেখেন যে দেহটা জিরাফের মতো হলে মাথাটা মানে মুখের অংশটা আসলে জিরাফের মতো নয়, এটা অনেকটা ড্রাগনের মতো এবং অত্যন্ত ভয়ঙ্কর তার চেহারা এবং চোখ দুটো জল জল করছে। শুধু যদি এতটুকুই হতো তাও একটা কথা ছিল। আওলাদ মামা দেখে তার মুখটা কিন্তু অনেক বড়, আর মুখের মধ্যে একটি মানুষের মাথা থেকে কোমর পর্যন্ত ঢুকে রয়েছে এবং কোমর থেকে নিচের অংশ দুটো পা বেরিয়ে আছে। তার মানে হচ্ছে ওই প্রাণীটি ওই ট্যাঙ্কের মধ্যে থাকা কোনো একটি ডেড বডি খাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখার সাথে সাথে আওলাদ মামা ওখানেই সেন্সলেস হয়ে পড়েছেন। এরপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে পিয়াস, তার মা এবং তার নানি তিনজন মিলে ওখান থেকে আওলাদ মামাকে উদ্ধার করেন এবং আওলাদ মামা এই ঘটনাটি পরবর্তীতে সবার সাথে খুলে বলেন। পিয়াস লিখেছেন যে তিনি যদি হসপিটালের মূল গেট দিয়ে না ঢুকে ওনার মামার সাথে যদি ওই পেছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করত, তাহলে সেও ওই ভয়ানক প্রাণীটিকে দেখতে পেত। কিন্তু আমরা কেউই চাই না এই ধরনের প্রাণী আমাদের সামনে পড়ুক এবং আমরা সেটা দেখি। আসলে সেটি কি প্রাণী ছিল? আমরা তো এতটুকু নিশ্চিত সেটি কোনো ভয়ঙ্কর পিশাচ জিন ছিল, কিন্তু জিরাফের আকৃতি নিয়ে সেটা খাওয়ার উদ্দেশ্য কি ছিল এটা আমরা জানি না, বা জিরাফের আকৃতির ভয়ানক কোনো পিশাচ আছে কিনা সেটি আমরা না জানলেও আজকের এই ঘটনা থেকে এতটুকু তো বুঝতে পারলাম যে আসলে জিনরা ইচ্ছাধারী প্রাণী। তারা তাদের প্রয়োজনে যে কোনো ধরনের রূপ তারা নিতে পারে তাদের সুবিধার্থে। হয়তোবা এমন ঘটনাটি এখানে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এইবারের ঘটনাটি দেশের বাইরের একটি ঘটনা, পাঠিয়েছেন সাজ্জাদ হোসেন। ঘটনাটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে, আর এই ঘটনাটি তাকে পাঠিয়েছেন তার একটা স্কুল ফ্রেন্ড যে বর্তমানে অস্ট্রেলিয়ার একটা কোম্পানিতে কর্মরত আছে। তার বন্ধুর নাম কুনাল দাস। তো কুনাল দাস তাকে ঘটনাটি পাঠিয়েছিলেন, আর সেই ঘটনাটি সাজ্জাদ হোসেন আমাদেরকে পাঠিয়েছেন। তো কুনাল দাস যেভাবে পাঠিয়েছিলেন ঠিক সেভাবেই ঘটনাটি বলার চেষ্টা করব। সাজ্জাদ হোসেন ভাই যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন কুনাল দাসের ভাষায়, ঘটনাটি লেখাটা অনেক ভালো হয়েছে এবং আমার মনে হয় যে ওনার ভাষায় যদি আমি বলি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো বলছেন কুনাল দাস, সাল 2016, সেবার আমরা অফিস থেকে শীতকালে ছুটি পেয়েছিলাম, আর তাই আমরা ঠিক করি যে আমাদের অফিসের কয়েকজন মিলে ক্যাম্প ফায়ারে যাব দূরে কোথাও। তাই ঠিক হয় একটা প্রত্যন্ত এলাকায় যাব যেখানে জনবসতি কম। অস্ট্রেলিয়ার বেশিরভাগ শহরগুলোই সমুদ্রের ধারে হওয়ার কারণে ওখানেই জনবসতি সাধারণত বেশি। পাহাড় ও জঙ্গল সাইডটা শহর থেকে বা বিভিন্ন এলাকা থেকে একটু ভেতরের দিকে হওয়ার কারণে ওখানে লোকজনের বসবাস একটু কমই। তো যাই হোক, চলে যাচ্ছি মূল ঘটনায়। আমরা ভেবেছিলাম সেইবার ক্রিসমাসটা ক্যাম্পেইন করেই কাটাবো। তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা 4 জন বন্ধু একটি গাড়িতে করে বেরিয়ে পড়ি। আমরা সকাল 5টার দিকে রওনা হয়েছিলাম, কিন্তু চারদিকে কুয়াশার কারণে গাড়ি ধীরে ধীরে চলছিল। দুপুরবেলার দিকে প্রয়োজনীয় গতিতে গাড়ি চালিয়ে পৌঁছাই একটা পেট্রোল পাম্পে। ওখান থেকে প্রয়োজন মতো গাড়ির কাজ সেরে সামনে এগিয়ে যাই। কিছু সময় পরে একটা হোটেল থেকে দুপুরের খাওয়া শেষ করি। তারপর আমরা আবার রওনা দিলাম। সন্ধ্যা তখন হয় হয় অবস্থা। আমরা চেঞ্জ করে করে ড্রাইভ করছিলাম, কারণ লং রুট তো
একজন দীর্ঘ সময় ধরে ড্রাইভ করলে কিছুটা ঝামেলা হয়, ক্লান্তি চলে আসে, ঘুম চলে আসে। এই জন্য আমরা চেঞ্জ করে করে ড্রাইভ করছিলাম। তো এবার গাড়ি চালানোর পালা আসে আমার। তাই আমি শুরু করলাম আমার ড্রাইভিং। ঘড়িতে তখন সময় 6:30 মতো বাজে। চারদিকে অন্ধকার, আর হাইওয়েতে ওই সময় খুবই অল্প সংখ্যক গাড়ির আনাগোনা দেখা যাচ্ছিল। আমরা এবার লোকালয় ছেড়ে একটা ঘন জঙ্গলের রাস্তায় ঢুকে পড়লাম। সেখানে আলোর উৎস শুধু গাড়ির হেডলাইট ও সঙ্গে থাকা টর্চ। আমরা সেই পরিবেশটা সত্যি উপভোগ করছিলাম। আর তখনই কথায় কথায় আমার এক বন্ধু বলে ওঠে, আচ্ছা ভাই, লুসিফারকে ডাকলে কেমন হয়? উত্তরে আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব আবল তাবল বলছো? তখন সে বলে ওঠে সে নাকি লুসিফারের প্রেমে পড়েছে। আমি এসব অগ্রাহ্য করে ড্রাইভিং এ মন দিয়েছিলাম। হঠাৎ দেখলাম গাড়ির সামনে একটা কালো জ্যাকেট পরা লোক লিফটের জন্য ইশারা করছে। তাই আমি গাড়ি দাঁড় করালাম, আর লোকটা আমার পাশের জানালার কাছে ঠক ঠক শব্দ করলো। আমি জানালার কাছ নামিয়ে জিজ্ঞেস করলাম যে লোকটি কে, কি সমস্যা তার। লোকটা বলল খুব কাছাকাছি একটা এলাকায় নাকি তার বাড়ি। সে কাজের জন্য গিয়েছিল শহরে, ফেরার সময় কোনো গাড়ি পায়নি। তাই তাকে যদি একটু লিফট দিয়ে সাহায্য করা হয় তাহলে সে খুবই উপকৃত হবে। তো আমরা ভাবলাম একটা মানুষকে উপকার যদি করি তাহলে সমস্যা কি। আর তাছাড়া তাকে দেখে খুব বেশি সমস্যা সৃষ্টিকারী মানুষ বলে মনে হচ্ছে না। তো আমরা তাকে লিফট দেই। আমি আবারও গাড়ি চালাতে শুরু করলাম। বেশ কিছু দূর যাওয়ার পর আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? লোকটা একটা মুচকি হাসি দিয়ে বলল, নেম, ওহ, মাই নেম ইজ লুসিফার। আমি নামটা শুনেই একটু অবাক হয়ে গেলেও কোনো ভয়ানক কিছু কিন্তু একদমই ভাবিনি। পিছন থেকে আমার বন্ধু বলে ওঠে, ওহ তাই, সত্যি কি তুমি লুসিফার? লুসিফার বলে, সত্যি আমি লুসিফার। তখন আমার ওই বন্ধু বলে, তুমি কি ডেভিলদের রাজা? লুসিফার মুচকি হেসে বলে, ডেভিলদের রাজা কিনা জানি না, কিন্তু আমি লুসিফার। সত্যি করে বলছি, আমার জীবনে এত সুন্দর ভয়েসের মানে কণ্ঠের অধিকারী মানুষ আমি খুবই কম দেখেছি। লোকটার মুখ মাফলার দিয়ে অর্ধেক ঢাকা ছিল, তাই প্রথমে মুখ দেখতে পাইনি। আমার বন্ধু লুসিফারকে বলে, তুমিও কি লুসিফারের মতো দেখতে অনেক সুন্দর? লোকটা তখন নিজের মুখ থেকে মাফলারটা নামিয়ে আমাদের সবার দিকে তাকায়, আর সে বলে, আমি লুসিফারের মতো সুন্দর কিনা তোমরাই দেখে নাও। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? তার চেহারা দেখে নিশ্চয়ই গাড়ির মধ্যে সবাই ভয়ে আটকে উঠেছিল। নিশ্চয়ই চেহারাটি অনেক ভয়ানক ছিল। না, একদমই না। সত্যি লোকটা দেখতে অনেক সুন্দর ছিল। মধ্যবয়সী মানুষটি অসাধারণ চেহারার অধিকারী। তাকে দেখতে হলিউডের কোনো নায়কের মতো মনে হচ্ছিল। এবার লুসিফার আমাদেরকে প্রশ্ন করে, তোমরা কোথায় যাচ্ছ? উত্তরে আমি বলি, আমরা সবাই এবার ক্রিসমাসটা ক্যাম্পেইন করেই কাটাবো। তখন ওই লোকটা বলল, সামনেই আমার বাড়ি, তোমরা আজ রাতটা আমাদের আতিথেয়তা গ্রহণ করো, কাল সকালে না হয় চলে যাও। তুমি আমাদের কাছে আসো, ভালো লাগবে। আর আমাকে তো উপকার করলা, তো এত রাত্রে তোমাদেরকে ছেড়ে দেই কিভাবে? যেহেতু ক্যাম্পেইন তোমরা করবাই, ক্যাম্প ফায়ার করবা,
তো আমার না হয় আতিথেয়তা গ্রহণ করলাম, সমস্যা কি? সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার বন্ধুরা বলল লুসিফার ঠিকই বলেছে, আজ রাতটা আমরা ওর বাড়িতে কাটাই, কাল সকালে ক্যাম্পিং এর জন্য বেরিয়ে পড়ব। সবাই যেহেতু বলছে তাই আমিও রাজি হয়ে গেলাম। আমি লুসিফারের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে ফুটে উঠেছে একটা চাপা উত্তেজনা। 30 মিনিটের মতো গাড়ি চলার পর লুসিফার আমাকে বলল হাইওয়ের বাম দিকে একটা কাঁচা রাস্তা নেমে গেছে, গাড়িটা যেন ওই দিকে নিয়ে যাই। আমিও তার মতো গাড়ি কাঁচা রাস্তা দিয়ে চালাতে শুরু করলাম। লুসিফার নিজের থেকেই বলল আর মাত্র মিনিট 10 মতো লাগতে পারে। মিনিট 10 পর দেখলাম একটা ছোট্ট গ্রামের মতো, খুব বেশি হলেও গোটা 25 থেকে 30টার মতো ঘর হবে সেখানে। লুসিফার আমাকে ইশারা করে রাস্তা দেখাচ্ছিল আর আমি গাড়ি চালাচ্ছিলাম যে কোন দিকে যেতে হবে সেই দিকটা আমি ফলো করছিলাম, যেটা লুসিফার আমাকে দেখাচ্ছিল। এবার দেখলাম ওই এলাকাটার সবচেয়ে বড় বাড়িটার দিকে আমাকে হাত দেখিয়ে বলল ওইটা আমাদের বাড়ি। আমি ওই বাড়িটার সামনে গাড়ি পার্ক করে লুসিফারের বাড়িতে ঢোকার সময় চারদিকে লক্ষ্য করলাম। আমি দেখলাম ওই এলাকার বাচ্চা কাচ্চা থেকে বয়স্ক সবার পরনে কালো কাপড়, আর তারা সবাই আমাদের দিকে কেমন একটি ভাবে যেন তাকিয়ে আছে। আমরাও সব কোন রকম ভ্রুক্ষেপ করলাম না, ঢুকে গেলাম লুসিফারের বাড়িতে। সে তার বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিল। বাড়ির ভেতরটা অসম্ভব সুন্দর, কিছুটা প্রাসাদের মতো। বাড়ির ভেতরের যেসব আসবাবপত্র রয়েছে তা সবগুলোই পুরনো আমলের ডিজাইন। আমি ভেবেছিলাম এমন অনেক মানুষ আছে যারা নিজের বাড়িকে পুরনো আমলের ডিজাইনের আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখে, কিন্তু আজব ব্যাপার, লুসিফারের বাড়ির লোকের গায়ের পোশাক ছিল কালো। আমাদের সবার সাথে তারা গল্পগুজব করে, একই সাথে আমরা রাত্রের খাওয়া দাওয়া করি। তারা খুব মিশুক, খুবই স্বাভাবিকভাবে আমাদের সাথে আচরণ করে এবং আতিথেয়তা করে। আমাদের পরিকল্পনা ছিল যে কোথাও গেলে আমরা 4 জন আলাদা আলাদা রুম নিয়ে থাকব বা আলাদা আলাদা ভাবে ক্যাম্পেইন করব, থাকার জায়গাটা একসাথে হবে না। কিন্তু ওখানে যাওয়ার পর আমরা পরামর্শ করি যেহেতু জায়গাটা নতুন, আমরা চিনি না, আমরা 4 জন একই ঘরে থাকব। যদিও বা বাড়ির সদস্যরা আমাদেরকে বলেছিল তারা পার্সোনাল ঘর দেবে, কিন্তু আমরাই তাদেরকে বারণ করেছিলাম। যাই হোক, আমরা যে যার মতো শুয়ে পড়লাম একই রুমে। আমার বরাবরের মতো স্বভাব হচ্ছে রাতে শুয়ে ফোন ঘাটাঘাটি করা। আমি ফোন খুলে খুবই অবাক হই, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। কিন্তু এমনটা কিন্তু অস্ট্রেলিয়াতে হওয়ার কথা নয়, যদিও বা তখনও সবাই ঘুমায়নি। আমার এক বন্ধু রবিন আমাদের সাথে থাকা আর এক বন্ধুকে বলে, কি গো, তোমার লুসিফার তো আমাদের বেশ যত্ন করলো। তখন বন্ধুটি বলে ওঠে, আমি তো প্রথমেই বলেছিলাম লুসিফার খুব ভালো। একথা বলতেই ঘরের দক্ষিণ দিকের কাচের জানালায় আমরা সবাই একসাথে শুনতে পেলাম ঠক ঠক করে কিছু শব্দ। এরপর ঘরের মধ্যে থাকা আলমারির দরজাটা হঠাৎ করে ঠক ঠক করে কাঁপতে থাকে। বন্ধু রবিন বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে আলমিরার কাছে গিয়ে দরজা খুলে ফেললো। দেখলো আলমিরার মধ্যে কিছুই নেই। রবিন আলমিরার দরজাটা চেপে বন্ধ করে দিয়ে এসে যখনই খাটে বসেছে তখনই ঘরের দরজায় সজোরে একটি লাথি মারার শব্দ পাই আমরা। কিন্তু আজব ব্যাপার যে দরজার ওপারে কেউ ছিল না। যাই হোক,
আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম। অনেক ভোরবেলা আমরা বের হয়েছিলাম, অনেকটা পথ আমরা জার্নি করে এসেছি। তাই আমরা সবাই এসব উপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও বলতে পারবো না। এরপর হঠাৎ করে আমার ঘুম ভাঙে একটা বিকট চিৎকারের শব্দে। আমি উঠে দেখি আমার এক বন্ধু বিছানায় বসে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তাকে কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। সে বলে রাত 3টে বাজার ঘড়ির শব্দে তার ঘুম ভেঙে যায়, আর হঠাৎ করে তার চোখ পড়ে যায় সেই আলমিরার দিকে। আমার ওই বন্ধুটা দেখে আলমিরার দরজাটা নিজের থেকেই খুলে গেল, আর তার মধ্য থেকে বেরিয়ে আসলো ওই লুসিফার নামক লোকটা। সে লোকটা হেঁটে হেঁটে যখন তার দিকে আসছিল তখন তার রূপ বদলে হয়ে গেল এক প্রকার রাক্ষসের মতো, যার মাথায় ছিল দুটো বড় শিং, আর চোখ দিয়ে ফুটন্ত লাভা গড়িয়ে পড়ছিল, আর তার উচ্চতা ছিল আমাদের সাধারণ মানুষের মতো না, প্রায় 8 ফুটের মতো। তাই দেখে সে চিৎকার করে ওঠে। তখন আমি বলি যে তোমার মনের ভুল হয়েছে, শুয়ে পড়ো। যখনই আমি এই কথা বলেছি তখনই হঠাৎ একটা দৈত্যের মতো কণ্ঠে হাসির শব্দ আমার কানে ভেসে আসে। সেই শব্দে আমাদের সাথে থাকা অনেকেরই ঘুম ভেঙে যায়। আমরা সবাই দেখতে পাই যে আমাদের ঘরের যেই আলমিরাটা রয়েছে সেই আলমিরার উপর একটা জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, আর ওই দিক থেকেই গোঙানোর একটা ভয়ানক শব্দ আসছে। আমরা প্রচন্ড ভয় পাই। কোন রকমে একে অপরকে ধরাধরি করে আমরা ঘরের বাইরে আসি, আর দেখতে পাই অসংখ্য কালো কালো অবয়ব আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে, আর আমরা একটা পরিত্যক্ত এলাকায় দাঁড়িয়ে আছি যেখানে আগে কোনো একটা সময় বসতি ছিল। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একদম ঠিকঠাক দেখেছিলাম, কিন্তু এখন দেখছি যে সেই ঠিকঠাক বাড়িগুলোই ভেঙে চুরে পড়ে আছে, আর এই এলাকায় কোনো লাইট নেই। অথচ আমরা আসার সময় কিন্তু পর্যাপ্ত আলো দেখেছিলাম। আমরা বুঝতে পারলাম আমরা একটা মায়াজালের মধ্যে ফেসে গেছি। গাড়িটি বাইরে দাঁড় করানো ছিল। আমরা দৌড়ে আমাদের গাড়ির দিকে যাব, কিন্তু তা পারিনি। দেখলাম গাড়ির উপর কয়েকটা কালো অবয়ব উঠে দাঁড়িয়ে আছে, এবং বেশ কয়েকটি কালো অবয়ব গাড়ির আশেপাশে খুব ভালো করে আমাদের দিকে খেয়াল করছে। সাহস হলো না গাড়ির দিকে যাওয়ার। সবাই মিলে দিলাম এক ভো দৌড়। এবার দৌড়াতে দৌড়াতে দেখছিলাম আমাদের পেছনে পেছনে সেই কালো অবয়বগুলো পৈশাচিক হাসি দিয়ে আমাদের সাথে দৌড়াচ্ছে। শয়তানগুলো যেন আমাদের সাথে প্রতিযোগিতা করছে যে আমাদের কে আগে ধরতে পারে। এবার একে একে আমরা 4 জন দৌড়ে পাশে একটা জঙ্গলে নিজের অজান্তেই ঢুকে পড়ি। বেশ কিছু দূর দৌড়ানোর পর আমরা আলাদা হয়ে যাই নিজের অজান্তেই। আমি যখন বুঝতে পারলাম যে আমি আমার অন্য সাথীদের হারিয়ে ফেলেছি তখন প্রচন্ড ভয় লাগতে শুরু করলো আমার, এবং সেটা লাগাটাই স্বাভাবিক। আমি সেদিন ভেবেছিলাম সেদিন আমার জীবনের প্রদীপ চিরতরেই নিভে যাবে। আমি অনেকটা ছুটে দৌড়ে এসে বুঝতে পারলাম যে কেউ আর আমাকে ফলো করছে না। এমন সময় আমি একটা মোটা গাছের গুড়ির পাশে লুকিয়ে হাঁপাচ্ছিলাম, কিন্তু এবার আমি ফিল করলাম যে আমার গায়ের উপর থেকে কিছু একটা পড়ছে, আর আমি উপরে তাকাতেই দেখতে পেলাম ওই শয়তান যে আমাদেরকে এখানে নিয়ে এসেছিল, সেই লুসিফার, সে গাছ বেয়ে হেঁটে হেঁটে নিচের দিকে আসছে, আর তার মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে, আর যেটা সরাসরি আমার গায়ের উপর পড়ছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার ধর্মের
যে মন্ত্রগুলো আছে যতটুকু আমি জানতাম সেগুলো পড়া শুরু করি। দেখতে পাই ওই শয়তানটা এক লাফে অন্য একটি গাছে চলে গেল, আর ওই গাছের একটা শুকনো ছোট ডাল ভেঙে ছুঁড়ে মারলো আমার মাথায়। আর তখনই আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। আর যখন চেতনা ফেরে তখন আমি নিজেকে একটি ছোট্ট হসপিটালে দেখতে পাই, যেটা আশেপাশের কোনো এলাকারই হবে হয়তো। সেবার ক্রিসমাসে আর ক্যাম্পেইন করা হয়নি। পরবর্তীতে আমার বন্ধুদের সাথে একে একে দেখা হয়। তাদেরকে জিজ্ঞেস করি কিভাবে তোরা পালিয়ে গিয়েছিলি। অদ্ভুত ব্যাপার হলো প্রত্যেকেই একই ঘটনা শুনিয়েছিল, যে ঘটনাটি ঠিক আমার সাথে ঘটেছিল। প্রত্যেককেই কেউ না কেউ কোনো হসপিটালে কাছে রেখে গিয়েছিল অথবা ভর্তি করিয়ে দিয়েছিল, কিন্তু কে দিয়ে গিয়েছিল সেটা কেউ জানতে পারে না। খুবই অদ্ভুত ব্যাপার। তবে একজন নার্স বলেছিল রাতে পুলিশ পেট্রোলিং এর সময় উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। যখন আমরা আশেপাশের মানুষদের কাছে জানতে চাইলাম যে আমরা যে এলাকায় ছিলাম সেই এলাকা সম্বন্ধে, সবাই বলল ওখানে তো কোনো মানুষ থাকে না, ওটা অনেক ভয়ানক একটা জায়গা, ওখানে দিনের বেলাতেও মানুষজন যায় না। আর রাতের বেলা ফেরার সময় জঙ্গলের মধ্যে অনেক সময় কোনো অশরীরী মানুষের পিছু নাই। তো এটি ছিল ঘটনা। তবে ওনারা যে মানুষগুলিকে দেখেছিলেন, রাত্রে একত্রে খাওয়া দাওয়া করলেন, তাদের সাথে ভালো আতিথেয়তা করলেন, কিন্তু পরবর্তীতে এরকম ভয়ানক ঘটনা ঘটা শুরু করলো। আসলেই এটি কেন হয়েছিল এই ব্যাখ্যাটি তিনি দিতে পারেননি। আর কে ছিল সেই লুসিফার? সত্যিই কি সেই ইবলিশ লুসিফার তাদের কাছে এসেছিল? সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি দেশের বাইরের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমাদের বাংলাদেশে ভৌতিক ঘটনার ধরন একরকম হয়, আবার বিদেশে ভৌতিক ঘটনা সেগুলোর ধরন সাধারণত একটু ভিন্ন রকমের হয়। আমি শুনেছি বিদেশে এমন এমন সমস্ত ভৌতিক ঘটনা ঘটে যা আমাদের কাছে অকল্পনীয়, যেগুলো আমরা শুনলে সেটা সিনেমার গল্পের মতো মনে হতে পারে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সাজ্জাদ হোসেন ভাই চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। ওনার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর ইউনিয়নে। ওনার জন্ম 2000 সালে। ঘটনাটি যখন ঘটেছিল ওনার বয়স তখন ছিল মাত্র 13 বছর, আর ঘটনাটি ঘটেছিল 2013 সালে অক্টোবর বা নভেম্বরের দিকে। অল্প অল্প শীত আসতে শুরু করেছে এমন একটা সময়। ওনার আম্মুরা 4 বোন। ওনার আম্মুই ছিল বোনদের মধ্যে সবার বড়। আর ওনার আম্মুর পরে ওনার যে খালা ছিল, হঠাৎ করে ওনার মাথা ব্যথার অসুখ শুরু হয়। সাধারণত যেটা হয়, শুরুতে বিষয়টা পাত্তা দেওয়া হয় না, ফার্মেসি থেকে নর্মাল মাথা ব্যথার ওষুধ এনে খাওয়ানো হচ্ছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এরপর ওনার খালু, মানে ওই আন্টির স্বামী, একজন বড় ডাক্তার দেখে সবকিছু চেক আপ করার পর জানা যায় ওনার ব্রেন টিউমার হয়েছে। অনেকদিন ওষুধ খাওয়ার পর কোনো কিছুই হচ্ছিল না, আর খুব অল্প কয়েক মাসের মধ্যেই ওনার ওই খালা আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। ঘটনাটি মূলত এই ঘটনার প্রেক্ষাপটই শুরু হয়েছিল। ওনার খালার ইন্তেকালের পর তার কবর দেওয়া হবে, সব আয়োজন করা হয়, আত্মীয় স্বজন সবাই মিলে লাশ নিয়ে ওনারা সবাই কবরস্থানের দিকে যাচ্ছিলেন। সময়টা ছিল বিকাল বেলা, আসরের নামাজের পর ছিল জানাজা। নামাজ পড়ে জানাজার পর কবরস্থানের দিকে লাশ নিয়ে যাচ্ছিলেন ওনারা। ওখানে এই ইয়াসিন ভাইও ছিলেন। তো
মুরব্বীরা কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার পর উনিও কবরস্থানের ভিতরে ঢুকবেন, হঠাৎ করে ওনার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো উনি কিছু না ভেবেই কবরস্থানের সাথেই একটা ফাঁকা জমি ছিল, ওখানে একটা গাছ ছিল, খুব যে বড় বট গাছ বা পাকড় গাছ এরকম কিছু না, তবে একটা গাছ ছিল ওই ফাঁকা জমির পাশে। তো উনি ওইখানে যান। তো ওখান থেকে কাজ সেরে উনি আবার উঠে চলে আসছেন। হঠাৎ করে একজন মুরব্বী, ওই মুরব্বীকে উনি আসলে ওইভাবে চেনেন না, মুরব্বী ওনাকে বলেন, আরে বাবা, তুমি এই কাজটা করতে পারলা? তুমি জানো না এটা কবরস্থান, এখানে এই কাজগুলো করতে হয় না, এখানে অনেক কিছু থাকে, তারা তোমার ক্ষতি করতে পারে, আর খবরদার এরকম কোনো কাজ করো না কিন্তু। তো এই কথা বলেন। তো ওনার কথার অর্থ, এই ইয়াসিন ভাই তখন তো ছোট মানুষ ছিল, মাত্র 13 বছর বয়স, ছোট মানুষ এই কথার অর্থ বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো দাফন কাফন সবকিছু হয়ে যাওয়ার পর ওই খালার বাসা থেকে উনি, ওনার বড় আপু এবং ওনার আম্মা ওনাদের বাসায় চলে আসেন। এমনিতে ওনাদের গ্রামটা নদী এলাকায়, তাই কোনো বাসা যদি ফাঁকা থাকে তাহলে রাতে চোর ডাকাতের একটা ভয় থাকেই। তাছাড়া যেই আন্টি মারা গিয়েছেন, ওই আন্টির বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল, থাকার মতো কোনো স্পেস ছিল না, এই কারণে ওনারা বাড়িতে চলে এসেছিলেন। তো রাত্রে এই ইয়াসিন ভাই ঘুমিয়েছেন, ঘুমানোর পর হঠাৎ মধ্যরাতে চিৎকার দিয়ে ঘুম থেকে উনি উঠে পড়েন। উনি স্বপ্নে দেখেছেন যে ভয়ঙ্কর দুটো অবয়ব, কালো কুচকুচে ছায়ার মতো, চেহারা বোঝা যায় না, মানে স্বপ্নের মধ্যে বলেছে, তুই কেন আমাদের থাকার জায়গাটা অপবিত্র করলি, তোকে কিন্তু আমরা ছাড়বো না। একই সাথে দুটো অবয়ব কথা বলছে, একটা ছিল পুরুষ কণ্ঠ, একটা ছিল মহিলা কণ্ঠ। তো উনি যখন স্বপ্ন দেখে ধর্মর করে উঠে বসেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখন ওনার আম্মু পাশের রুম থেকে দৌড়ে এসে ওনাকে জড়িয়ে ধরে বলে যে, বাবা কি হয়েছে তোর? তখন উনি বলেন যে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখে উনি ভয় পেয়েছেন। এরপর ওনার আম্মু সান্ত্বনা দিতে থাকেন যে আরে ও কিছু না, স্বপ্ন তুই দেখেছিস, স্বপ্ন তো স্বপ্নই। এর পর দিন থেকে এই ইয়াসিন ভাইয়ের অনেক জ্বর আসে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ আনা হয়, কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তখন ওনার আম্মু ওনার দাদিকে বিষয়টা জানায়। তখন দাদি ওনার আম্মুকে বলে, মসজিদের ইমাম সাহেবের কাছে যাও এবং ওকে ওর জন্য একটু পানি পড়া নিয়ে আসো। তো ওই কাজটাই করা হয় এবং পানি পড়া দেওয়ার পর 2 দিনের মধ্যে আল্লাহর রহমতে জ্বরটা কমে যায়। এর কয়েকদিন পর এই ইয়াসিন ভাইয়ের মেজ কাকার শ্বশুর বাড়িতে কোনো একটা প্রোগ্রামে দাওয়াত করা হয় সপরিবার ওনাদেরকে। তো এই ইয়াসিন ভাই, ওনার দাদা, ওনার ওই কাকার শ্বশুর বাড়িতে যাবেন। ওনার কাকার শ্বশুর বাড়ি হচ্ছে নদীর উল্টো পাশে, আর ওনাদের গ্রামটা হচ্ছে নদীর এপারে। তো কাকার শ্বশুর বাড়িতে সকাল 10টা কি 11টার দিকে ওনারা পৌঁছে গিয়েছিলেন। কয়টার দিকে পৌঁছেছেন ঠিক ওনার মনে নাই, তবে যাওয়ার পর হালকা নাস্তা ওনাদেরকে দেওয়া হয়, আর সদ্য চাক থেকে কেটে আনা ফ্রেশ মধু ওনাদের সামনে পরিবেশন করা হয়। তখন ওরা জিজ্ঞেস করে যে এত সকালবেলা মধু কোথা থেকে পেলেন, একদম ফ্রেশ মধু। তখন বলে যে এখানে একটা মৌমাছির চাক বসেছিল, সকালবেলায় ওই চাকটা ভেঙেছিল। আর ওই যে যেই বাড়িতে গিয়েছিলেন, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, ছোট্ট মানে মেয়ে, 7-8 বছর বয়স। তখন ওই বাচ্চা মেয়েটা ইয়াসিন ভাইয়ের কাছে এসে বলছে যে ভাইয়া এই নাও মধু খাও। এটা বলেই ওই মধুর বাটির মধ্যে আঙ্গুল দিয়ে ওই যে মেয়েরা টিপ দেয় কপালে, যেরকম মানে টিপটা যেই জায়গায় পড়ে, ওই বাচ্চা মেয়েটা একটু দুষ্টুমি করে এই ইয়াসিন ভাইয়ের কপালের ঠিক ওই জায়গায় মধু লাগিয়ে দিয়েছে, আর সাথে সাথে ইয়াসিন ভাই অজ্ঞান হয়ে গেছে। কোনোভাবেই জ্ঞান ফেরানো যাচ্ছিল না, অনেক কষ্ট করে তাকে জ্ঞান ফেরানো হলেও ইয়াসিন ভাইয়ের কিছু মনে নাই। উনি যখন পরিপূর্ণ হুঁশে আসেন, তখন উনি জানতে পারেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যখন ওনাকে জ্ঞান ফেরানো হয়, তখন উনি খুবই উল্টাপাল্টা কথা বলছিলেন এবং ওনাকে ধরে রাখা যাচ্ছিল না। ওনাকে দ্রুত ওই বাড়ি থেকে নিয়ে আবার নৌকাতে নিয়ে আসা হয়, নদীটা পার করবেন আর কি। তো উনি নাকি পানিতে বারবার ঝাঁপ দিতে চাচ্ছিলেন। ওনার মেজ কাকা অনেক কষ্ট করে ওনাকে ধরে রেখেছিলেন, আর মেজ কাকার সাথে ধস্তাধস্তি হচ্ছিল, কিন্তু এগুলো কিন্তু ওনার কিছু মনে নাই। তো বাসায় আনার পর মসজিদের হুজুরকে আনা হয় বাড়িতে। উনি এসে এই অবস্থা দেখে ওনার আম্মু এবং ওনার বাসার সবাইকে বলেন যে ওকে তো
জিনে ধরেছে। হুজুর এটাও বলেছে যে এখনো সময় আছে, ভালো কোনো হুজুরকে দেখান, আমি এইসব বিষয়ে খুব একটা জ্ঞান রাখি না, আর এসবের ট্রিটমেন্টও আমি করতে পারি না, আর আমার এইসব বিষয়ে জানাও নাই। তো হুজুর এই কথা বলার পর ওনার আম্মু তো অনেক কান্নাকাটি শুরু করেছে। কারণ হলো ওই পরিবারের একমাত্র ছেলে সন্তান উনি, ওনার বড় 2 বোন রয়েছে, এই কারণে সবাই তাকে খুব ভালোবাসতো। ওই দিনই বিকালবেলা কুমিল্লার দাউদকান্দিতে একজন হুজুর রয়েছে, দাউদকান্দি হুজুর নামে উনি পরিচিত। তো ওই দাউদকান্দি হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তখন হুজুর ঝাড়ফুঁক করে দেন এবং 1 বছর একটা আমল করতে হবে এমন একটা আমল তাকে শিখিয়ে দেন এবং পরিবারের সদস্যদেরকেও কিছু উপদেশ দিয়ে দেন। এবং ওনাকেও বলে দেন তুমি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবো, কারণ হচ্ছে যারা তোমাকে ডিস্টার্ব করছে ওরা দুষ্টু প্রকৃতির জিন, নামাজ কালাম পড়বা সবসময়। আর ওই সময় ডিসেম্বর মাস, তখন ওনাদের স্কুল বন্ধ দিয়েছিল বেশ কিছুদিনের জন্য। সেই সময় ছুটি কাটাতে উনি আবার নানার বাড়িতে গিয়েছিলেন। ওইখানে ওনার সমবয়সী অনেক ছেলেপেলে আছে, তাদের সাথে খেলাধুলা করতেন। তো ওখানে যাওয়ার পর 1 থেকে 2 দিন পরে দেখলেন পাশের বাসার এক মামা, উনি ছিলেন ট্রাক্টর চালক, ওই ট্রাক্টর নিয়ে হাল চাষ করতে যাচ্ছেন। তো ওনার ওই নানার গ্রামটা ছিল একটু উঁচু এলাকায়। ওই পাশের বাসার মামা দুপুরে খাওয়ার জন্য বাসায় আসেন, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাওয়ার সময় উনি আবার ওই মামাকে দেখে বলেন যে মামা আমিও যাবো আপনার সাথে। তখন ওই মামা তো ওনাকে বলতেছে আরে বাবারি দুপুরবেলা এখন তুই আমার সাথে গিয়ে কি করবি, বাড়িতে থাক। এদিকে ইয়াসিন ভাই তো ছোট মানুষ, উনি তো জেদ ধরেছেন যাবেনই, এই মামার সাথে যাবেন, কিভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে সেটা দেখবেন। ওটা একটা হাইড্রোলিক ট্রাক্টর ছিল আর কি, বেশ বড় সড়ো ট্রাক্টর। তো ওই মামার সাথে যান, মামা তার এই জোড়াজুড়িতে বাধ্য হয়ে নিয়ে যান। তো মামা যেখানে চাষ করছিলেন ওইখানে একটা হিজল গাছ আছে, বড় একটা হিজল গাছ, ওই আর হিজল গাছের পাশে একটা পুকুর রয়েছে, বেশ পুরনো হিজল গাছ এবং ওই পুকুরটা। তো যখন মামা এই ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন উনি দূরে ওই গাছের নিচে ছায়াতে বসেছিলেন, আর ওই মামা হাল চাষ করছে এটা উনি দেখছেন। মাঝে মাঝে গিয়ে ওই ট্রাক্টরে বসতেন, ট্রাক্টরে বসা অবস্থায় ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হতো, ট্রাক্টরের উপর বসে থাকার একটা আলাদা মজা রয়েছে। তো এইভাবে চলছিল, দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো উনি আবার একটু নেমে আবার ওই গাছের কাছে গিয়েছিলেন, বসে থাকার মতো বা জিরানোর জন্য ওই একটা জায়গায় ছিল এখানে। তো মাগরিবের একটু আগে এই মামা কাজ শেষ করে ফেলেন। তো মামা দূর থেকে বলছেন ইয়াসিন চলে আয়, চলে যাবো এখন, আমার কাজ শেষ। তো যখন উনি একটু সামনে এগিয়েছেন হঠাৎ করে ওই মামা চিৎকার করে বলতেছে ইয়াসিন দৌড় দে, দৌড় দে, দ্রুত দৌড় দে, আমি চলে যাব, দ্রুত আয়। মানে হঠাৎ কি এমন হলো যে মামা হঠাৎ করে ইয়াসিন দৌড় দে, দৌড় দে এরকম করে বলছে। তো উনি কিছু না বোঝে দৌড়ে ওই মামার কাছে চলে আসেন। মামা তো তাড়াতাড়ি তাকে ধরে ট্রাক্টর উপর বসে ট্রাক্টর ফুল স্পিডে চালানো শুরু করেছেন বাড়ির দিকে যাওয়ার জন্য। আর মামা বারবার পিছন দিকে তাকাচ্ছিলেন। তো ইয়াসিন ভাইও পিছন দিকে তাকিয়েছেন কিন্তু কিছু দেখতে পান নাই। হঠাৎ করে মামা এমনটা কেন করলেন এটা ইয়াসিন ভাই বুঝে আসছিল না। এদিকে মাগরিবের আজান হয়ে যায়, মামা বাসায় এসে ইয়াসিন ভাই নানার বাসায় আবার আসেন। ওই মামা কিন্তু আপন মামা না, দুঃসম্পর্কের মামা আর কি। তো নানার বাসায় এসে ওনাকে নিয়ে তো নিয়ে আসছেন এবং একটা ভয়ানক তথ্য দেন যেটা শুনে বাড়ির সকলে ভয় পেয়ে যায়। ওই দুঃসম্পর্কের মামা বলছিল যে ইয়াসিনকে যখন বলি যে ইয়াসিন চলে আয় বাড়িতে যাব, তখন ওই ইয়াসিন গাছের নিচ থেকে উঠে দাঁড়িয়ে আগানো শুরু করেছে। হঠাৎ করে আমি দেখি ওই গাছ থেকে কালো লোমশ প্রকৃতির কিছু একটা মাথা নিচের দিকে দিয়ে নেমে আসছে, ওই গাছটা বেয়ে বেয়ে নেমে আসছিল। ওটা দেখে প্রচন্ড ভয় পেয়েছিলেন ওই মামা। আর ওই সময়ে ওই মামা এটা বলেন নাই যে ইয়াসিন তোর পিছনে কি, কারণ হলো ইয়াসিন যদি পিছন দিকে তাকাতো তাহলে ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে যেত বা ভয়ে ভয়ানক কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য সে ভয় পেয়ে বলে উঠেছে ইয়াসিন দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি আয়। আর এমন ভাবে বলেছে যে ওরা তারা আছে ইয়াসিন যেন দৌড় দেয়, কিন্তু পেছনে কিছু আছে এটা যদি ইয়াসিন বুঝতে পারে তাহলে তো সে পেছন দিকে তাকাতে পারে আবারও। এই জন্যই মূলত উনি এই পদ্ধতিটা অবলম্বন করেছিলেন সাহস করে। আর ট্রাক্টরে ওঠার পর উনি বারবার পেছন দিকে তাকাচ্ছেন ওই অবয়বটা আসে কিনা। তো এমন একটা অবয়ব, ওই অবয়বটা নাকি গাছ থেকে যখন নেমে আসছিল
মানে মাথা নিচের দিকে নামছে তো নামছেই, ওর বডির শেষ অংশ যে কোথায় এটা বোঝা যাচ্ছে না। প্রায় 30-40 হাত তার মাথা নেমে এসেছে নিচে, কিন্তু বডির শেষ অংশ দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে ওই বডির বাকি অংশ তখন ওই গাছের মাথার ভিতরেই রয়েছে। তাহলে কত বড় লম্বা ওই জিনিসটা, আর ওই প্রাণীটা আসলে যে কি এটাও বুঝতে পারেন নাই। যাই হোক, ওই অবয়বটার পুরো শরীরটাই ছিল নাকি কুচকুচে কালো, আর ওর চোখ দুটো নাকি রক্তের মতো জল জল করছিল, আর লাল টকটকে ছিল রক্তের মতো আর কি। তো এসব কথা শুনে ওনার নানা নানি দুজনে তো চিন্তায় পড়ে যান। ওই রাত্রেই নানা নানি সিদ্ধান্ত নেন যে এই ইয়াসিনকে আর একা রাখা যাবে না, আজকে রাত্রে ও নানা নানির সাথে ঘুমাবে। ওই রাতে ওই নানানের বাসায়, মানে ওনার নানার বাসায় ঘরের জানালায়, টিনের চালে কে যেন ঢিল মেরেছিল, অনেকগুলো ঢিল মেরেছিল, আর প্রচন্ড শব্দ হচ্ছিল। এগুলো দেখে কিন্তু ওই নানা নানি অনেক ঘাবড়ে গিয়েছিলেন। ওনারা তো দোয়া দরুদ পড়ছিলেন, আর ইয়াসিন ভাই নাকি বসে বসে কান্না করছিলেন। আসলে ওই রাত্রে কি হয়েছে ওরা তেমন কিছু মনে নাই। সবকিছু নিস্তব্ধ হওয়ার পর রাত 12টার পরে সবাই ঘুমিয়ে পড়ে। রাত 2টো কি 3টার দিকে নানার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। নানা বিছানার পাশে লাইটের যে সুইচটা দেওয়া আছে সেটা সুইচ দিয়ে যখন আলো জ্বালিয়েছেন, তখন দেখেন যে ইয়াসিন ভাই উনি খাটে নেই। তখন তো নানা নানিকে ডেকে উঠেছেন, এই দেখো ইয়াসিন কোথায় গেল। খোঁজাখুঁজি করে দেখা গেল মেইন গেটের ওইখানে নাকি এই ইয়াসিন ভাই জ্ঞান হারিয়ে পড়ে আছেন। মেইন গেটে তালা মারা ছিল ভেতর থেকে, তাই উনি গেটটা খুলে বের হতে পারেননি। এর পরের দিন সকাল সকাল ডাক্তার আসে। ডাক্তার ওনাকে দেখে বলে, ওর তো কোনো সমস্যা দেখা যায় না। তবে নানা জিনের বিষয়ে ডাক্তারকে কিছু বলেনি, আর ডাক্তার তাকে চেক করে কোনো সমস্যা নেই এগুলো বলে দিয়েছেন, দু একটা মেডিসিন দিয়ে চলে যায়। তো ওই দিন এই ইয়াসিন ভাইয়ের আম্মু নানার কাছ থেকে ওনার অসুস্থতার খবর শুনে ওনাকে বাসায় নিয়ে যান। আর তখন কবিরাজের কাছে আবারও তাকে নিয়ে যাওয়া হয়। আর কবিরাজ উনি বলে দেন যে আমি তো যা জানি চেষ্টা করেছি, নতুন করে কিছু করতে পারবো না, এটা খুব শক্তিশালী প্রকৃতির জিন, আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান, তা না হলে কিন্তু এই ছেলেটার ক্ষতি হতে পারে। আর এই ইয়াসিন ভাইয়ের আব্বা তখন দেশের বাইরে ছিল, মানে উনি প্রবাস জীবনযাপন করছিলেন আর কি। তখন ইয়াসিন ভাইয়ের দাদা, কাকা, ওনার আম্মু চারিদিকে খোঁজ খবর নেওয়া শুরু করেন যে কোথায় ভালো কবিরাজ আছে, যে কোনো ভাবে এই ছোট্ট ছেলেটাকে তো বাঁচাতে হবে। এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা। রাত হলেই এই ইয়াসিন ভাই ঘর থেকে বের হয়ে যাওয়ার অনেক চেষ্টা করতেন। ওনার আম্মু দোয়া দুরুদ সূরা যা জানতেন সেগুলো পরে ফু দিয়ে ওনাকে ধরে শুয়ে ঘুমানোর চেষ্টা করতেন, উনি যেন কোথাও যেতে না পারেন। এই জন্য চারদিক থেকে ঘর তোর আটকে রাখা হতো। তো এক রাতে উনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, ওনার আম্মু টের পায়নি। ওনার আম্মুর যখন ঘুম ভাঙে তখন দেখে যে ইয়াসিন ভাই বিছানায় নেই। তো ইয়াসিন ভাইয়ের আম্মু দৌড়ে গিয়ে ইয়াসিন ভাইয়ের দাদাকে ডেকে তোলেন ঘুম থেকে। ওনার দাদা, ইয়াসিন ভাইয়ের আম্মু, ইয়াসিন ভাইয়ের বড় আপা, ওনার কাকা কাকি সবাই মিলে খোঁজা শুরু করেন। তো হঠাৎ ইয়াসিন ভাইয়ের দাদা দেখতে পান যে এই ইয়াসিন ভাই বাড়ির শেষের দিকে একটি তাল গাছ আছে, ওই দিকে হেঁটে যাচ্ছেন। উনি তো দৌড়ে গিয়ে ইয়াসিন ভাইয়ের হাতটা ধরে ফেলেছেন। হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে কে যেন ইয়াসিন ভাইয়ের দাদাকে এত জোরে একটা চড় দিয়েছে, ইয়াসিন ভাইয়ের দাদা চিৎকার করে মাটিতে পড়ে যান। আর চিৎকার শুনে সবাই ওইদিকে এগিয়ে এসে দেখেন যে ইয়াসিন ভাই ওনার দাদার পাশে দাঁড়িয়ে আছেন। তো দাদা মাটিতে পড়ে আছে। তারপর ওনাকে আর দাদাকে বাসায় নিয়ে যাওয়া হয়। দাদা কিন্তু তখন কিছুই বলতে পারছিলেন না। একদিন দাদার জবান বন্ধ ছিল। মসজিদের ইমাম দাদাকে এসে ঝাড়ফুঁক করেন। একদিন পর দাদা কথা বলতে পারেন, কিন্তু একটা সমস্যা হয় যে দাদার মুখে যে থাপ্পড়টা মেরেছিল, থাপ্পড়টা এত জোরে ছিল যে ওনার মুখের এক সাইড কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসার মাধ্যম দিয়ে ওনার মুখের এই অবস্থাটা স্বাভাবিক হয়েছিল। আর উনি কথা ভালো করে বলতে পারছিলেন না এই সময়টার মধ্যে, মানে কথাটা জড়িয়ে যেত এই আর কি। এর মধ্যে শুরু হয় আরো একটি সমস্যা। সেটি হলো রাত হলে এই ইয়াসিন ভাই দেখতো ওনার আম্মা, ওনার বড় আপু বা ওনার ফুপু তার ঘরে ঢুকেছে, ঢুকে একটা বেত নিয়ে ওনাকে মারধর করছে। তো উনি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেন, আমাকে মেরো না আম্মু, বা আমাকে মেরো না আপু, বা আমাকে মেরো না ফুপু। আসলে ওনার এই কান্নাকাটি শুনে যখন লোকজন আসতো, এসে দেখতো এখানে কিছুই নাই, কিন্তু ইয়াসিন ভাই দেখতো যে তার আম্মা, ফুপু বা বড় বোনের রূপ ধরে কেউ এসে তাকে বেত দিয়ে আঘাত করছে, আর এই বেতের দাগগুলো ওনার শরীরে পড়ে যেত। এই ধরনের সমস্যা ওনার সাথে শুরু হয়ে গেল, ভয়ানক এক সমস্যা।
প্রচন্ড কষ্ট পেতে শুরু করেন উনি। ওনার শরীর শুকিয়ে একদম কাঠ হয়ে যেতে লাগলো। তবে আল্লাহর অশেষ রহমতে কুমিল্লা জেলার ভিতরে মলয় নামক জায়গায় এক কবিরাজের বাসা আছে, ওইখানে ওনাকে নিয়ে যাওয়া হয়। তো ওই কবিরাজ উনি বলেন যে খুব খারাপ দুটো জিন তাকে আসর করেছে, তবে এই জিনিসগুলো তার আসলে শুরুতে ক্ষতি করতে চায়নি, এতটুকু উনি তথ্য পান, কারণ ওনার কাছে জিন যেগুলো ছিল তারা তথ্য দেয়। তবে উনি এই জিন দুটোকে হাজির করেন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে তোরা এই ছোট্ট ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন। তখন ওই জিনেরা তাদের নাম বলে এবং বলে আমরা হলো স্বামী স্ত্রী, মূলত কবরস্থানের পাশে যে গাছটা রয়েছে এই গাছে আমরা থাকি, এই ছেলেটা এখানে এসে এই জায়গাটা অপবিত্র করেছিল। জিনিসটা আমাদের ভালো লাগেনি। তখন দেখলাম যে আরেকজন মুরব্বী জিন ওকে কিছু উপদেশ দিয়ে গেল, কিন্তু শুধু উপদেশে তো কাজ হবে না, বাচ্চা কাচ্চা আবারও একই কাজ করবে। এই জন্য মূলত ওকে ভয় দেখানোর জন্য হালকা একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু এই পরিবারের সদস্যরা বিভিন্ন হুজুর কবিরাজের কাছে গিয়েছে, তারা না বুঝে এমন কিছু ট্রিটমেন্ট দিয়েছে যার কারণে আমাদের ক্ষতি হয়েছে। এই জন্য আমাদের রাগ হয়েছে। ওকে আসলে দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমরা ধরিনি, কিন্তু ওর পরিবারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের ক্ষতি হয়েছে, এই জন্যই মূলত ওকে কষ্ট দিচ্ছিলাম। তো কবিরাজের সাথে কথাবার্তার একটা পর্যায়ে ওরা দুজন এই ইয়াসিন ভাইকে ছেড়ে যেতে রাজি হয় এবং ছেড়ে যায়ও। এরপর থেকে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন, বর্তমানে প্রবাস জীবনে রয়েছেন। প্রিয় লিসেনার্স, আমরা আশা করব যে রাতের বেলা আমরা খুব সতর্ক যেন থাকি। হাদিসেও কিন্তু উল্লেখ রয়েছে যে হুটহাট করে কোনো জায়গা অপবিত্র করা যাবে না, কোনো জায়গায় ময়লা ফেলা যাবে না, এই টাইপের ব্যাপারগুলো কিন্তু ইতিপূর্বে অনেকবার অনেক ঘটনায় আমরা বলেছি। তারপরও এখনো বারবার বলছি, এই কারণে বলছি কোনো একটা ভালো জিনিস বারবার বলার ফলে মানুষের অন্তরের মধ্যে সেটা খুব ভালোভাবে বসে যায় এবং সেই বিষয়টাই মানুষ আমল করতে শুরু করে। এই জন্যই শিক্ষামূলক এই ঘটনাগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এই উপদেশমূলক কথাগুলো যেহেতু বারবার আসে আপনারা কেউ বিরক্ত হবেন না, ভালো চিন্তা করেই এগুলো গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, এবং এই ভালো কথাগুলো অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে যিনি ঘটনা দিলেন, আমি বললাম, এবং আপনারা যদি এই ভালো মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, এই সওয়াবের ভাগীদার আমরা সকলেই হব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের 91 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। মূলত ঘটনাটি ঘটেছিল 2022 সালের নভেম্বর মাসে। উনি যেহেতু টিভি ফ্রিজের ব্যবসা করেন, সেহেতু ওনাকে বাকিতে বা কিস্তিতে পণ্য বিক্রয় করতে হয়। মূলত কিস্তিতেই পণ্য বিক্রয় করেন, কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে তো সবার পক্ষে একবারে এত টাকা দিয়ে, মানে নগদে এত টাকা দিয়ে কিন্তু পণ্য কেনা কষ্টকর। তাই অধিকাংশ সময় যে কাজটি করতে হয় কিস্তিতে ওনারা পণ্য, মানে যেই ওনার যেই প্রোডাক্টটা রয়েছে, যে পণ্যটা, সেটা ওনারা বিক্রি করেন। তো একজন কাস্টমার, পরিচিত কাস্টমার আর কি, ওনাকে কিস্তিতে একটা ফ্রিজ দিয়েছিলেন 2022 সালের মার্চ মাসে। শর্ত অনুযায়ী প্রতি মাসে অল্প অল্প করে কিস্তি দিতে হবে, কিন্তু ওই কাস্টমার ওনাকে টাকা না দিয়ে শুধু ঘুরাতো। এইভাবে প্রায় 8 মাস ঘুরিয়েছেন উনি। আজ দেয় কাল দেয়, ফোন দিলে ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে, তো দেখা হলে ঘুরে চলে যাওয়া, এই টাইপের কাজ। মানে টাকা যদি কেউ কারো কাছে পায় তখন যে অবস্থা হয় আর কি, আমরা সচরাচর যেটা দেখি ওই অবস্থায় হয়েছিল আর কি। তো এই কারণে উনি একদিন সিদ্ধান্ত নেন যে তার বাড়িতে যাবেন। এর মধ্যে বেশ কয়েকবার তার বাসায় গেছেন, কিন্তু তাকে বাড়িতে উনি পান নাই। এই কারণে উনি চিন্তা করেছেন যে রাতের বেলা দোকান বন্ধ করে তারপর ওনার বাড়িতে যাবেন। তো যথারীতি দোকান বন্ধ করেন রাত 8টায়। দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে ওই কাস্টমারের বাড়িতে রওনা দিয়েছেন। ওই কাস্টমারের বাড়ি ছিল ওনার শোরুম থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে কয়রা নামক একটা গ্রামে। তো উনি মোটরসাইকেল নিয়ে ওনার বাড়িতে গিয়েছেন। যাওয়ার সময় কিন্তু কোনো ঘটনা ওনার সাথে ঘটে না, একদম স্বাভাবিক ছিল সবকিছু। ঘটনা ঘটেছিল আসার সময়। ওই কাস্টমারের বাড়ি থেকে বের হতে রাত 9:30 বেজে যায়। ওই কয়রা এলাকাটা কিন্তু বিল এলাকা, বিলের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা।
মজার বিষয় হলো বিলের ভিতর দিয়ে রাস্তা হলেও রাস্তাটা কিন্তু পাকা আর অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। তো উনি ওই বিলের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছেন, হঠাৎ করে উনি খেয়াল করে যে 3-4টা শেয়াল রাস্তায় দাঁড়িয়ে আছে। তো মোটরসাইকেলের লাইট দেখে মনে হয় যে শেয়ালগুলো আরো এগিয়ে আসছে, অথচ মোটরসাইকেলের লাইট দেখে শেয়ালগুলো কিন্তু পালিয়ে যাওয়ার কথা। উনি বিষয়টা স্বাভাবিকভাবে মনে করেছেন, কারণ রাতের বেলা কিন্তু ওনাকে হরহামেশাই মোটরসাইকেল চালাতে হয়, আর এরকম ঘটনা ওনার সাথে অনেকই ঘটেছে, বিশেষ করে রাস্তার উপরে শেয়াল, কুকুর, বিড়াল এগুলো উঠে আসা। তো উনি বিষয়টা স্বাভাবিক মনে করে মোটরসাইকেল চালাতে থাকেন, কিন্তু একটু পরে দেখেন যে একটা কালো বিড়াল ওর রাস্তার মাঝখান দিয়ে খুব হেলে দুলে আয়েশ করে হাঁটছে। তো উনি যখন বাইকটা নিয়ে বিড়ালটার কাছে গিয়েছেন, তখন বিড়ালটা কি করলো, ওই বিলের রাস্তার পাশে ধান ক্ষেত রয়েছে, ওই ধান ক্ষেতের ভিতরে নেমে গেল। এটাও স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিছু নয়। আরেকটু সামনে যাওয়ার পর উনি দেখেন একটি মুরগি সাথে একটা বাচ্চা নিয়ে রাস্তার উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। উনি ভাবছেন যে আচ্ছা, এত রাত্রে এখানে মুরগি আসলো কিভাবে? আশেপাশে চোখ যত দূর যায় কোনো ঘর বাড়ি নাই, এখানে বাচ্চা সহ মুরগি আসার তো কথা না। উনি আরো একটা বিষয় খেয়াল করেন, এই মুরগি আর এই মুরগির সাথে থাকা ছোট ছোট বাচ্চাগুলো ওরা কিন্তু সাইড দিচ্ছে না। মজার বিষয় হলো মোটরসাইকেল তো দ্রুত গতিতে চলছে, ওরাও দৌড়ে দৌড়ে বারবার মোটরসাইকেলের সামনে যাচ্ছে। মোটরসাইকেলের সামনে গেলে ওই বাচ্চাগুলো যে মোটরসাইকেলের চাকার নিচে পড়তে পারে, এই বিষয়টা কিন্তু ওরা বুঝতে পারছে না। অদ্ভুত ব্যাপার হলো মোটরসাইকেলের চাকার নিচে ওরা পড়ছেও না, কিন্তু বারবার শুধু মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে। এদিকে তুহিন ভাই তো মোটরসাইকেলের গতি কমিয়ে দিয়েছে, যে মুরগিগুলো যদি বা মুরগির বাচ্চাগুলো যদি মোটরসাইকেলের চাকার নিচে পড়ে, আরে বাচ্চাগুলো তো মারা যাবে। তো উনি কিন্তু আস্তে আস্তে চালাচ্ছিলেন, কিন্তু এই দুষ্টগুলো পথ ছাড়ছে না, বারবার শুধু সামনে আসছে, খুব বিরক্ত করছে আর কি। তো তখন ওনার ভয় লাগতে শুরু করে। মিনিট খানেক এরকম ঘটনা ঘটে, এরপর ওই মুরগিগুলো ধান ক্ষেতের দিকে চলে যায়, মানে রাস্তা থেকে নেমে ধান ক্ষেতের দিকে চলে যায়। তখন উনি চিন্তা করেন যে এখন তাড়াতাড়ি মোটরসাইকেলটা চালাই আর এখান থেকে ভাগি। উনি মোটরসাইকেল প্রায় 80 কিলোমিটার স্পিডে টান দেন, কিন্তু তখনও বুঝতে পারেন না ওনার সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তায় একটি ছোট্ট ব্রিজ রয়েছে। তো উনি যখন ব্রিজের কাছে আসেন তখন দেখেন বিশাল বড় একটা অবয়ব। ব্রিজের দুই পাশে যে রেলিং রয়েছে, এই রেলিং এ এক পা আর এক রেলিং এ আর এক পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই অবয়বের উচ্চতা না হলেও প্রায় 30 ফিটের উপরে হবে, আর ভয়ানক বিভৎস চেহারা। উনি এটা দেখে ওনার তো হার্ট অ্যাটাক করার জোগাড় হয়েছে আর কি, এমন একটা অবস্থা। উনি কি করবেন বুঝতে পারছেন না। উনি জানেন যে এরকম সিচুয়েশনে যদি দুই পায়ের মাঝখান দিয়ে কেউ চলে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। উনি যে বাইক নিয়ে দুই পায়ের মাঝখান দিয়ে চলে যাবেন এইটারও সাহস উনি পাচ্ছেন না। গ্রামের ছেলে অনেক ময় মুরব্বীর কাছে এই ঘটনা শুনেছিলেন যে এইভাবে যেতে হয় না, অপেক্ষা করতে হয়। তো উনি কি করেছেন, বাইকটা দাঁড় করিয়েছেন। দাঁড় করিয়ে চিন্তা করেছেন পেছন দিকে ঘুরে, মানে বাইকটা ঘুরিয়ে চলে যাই, কারণ এই অবস্থায় তো এদিকে যাওয়া যাবে না। উনি যখন বাইকটা ঘোরানোর চেষ্টা করছেন তখন উনি দেখেন যে ওই যে শেয়ালগুলো প্রথমে দেখেছিলেন উনি, এই শেয়ালগুলো ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং ভয়ানক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রয়েছে। উনি সামনেও যেতে পারছেন না, পেছনেও যেতে পারছেন না। উনি চিন্তা করছেন হাই হাই, আমার জীবন এখানেই শেষ, হয়তোবা এই ব্রিজের নিচেই আমাকে কাদার মধ্যে এরা গেড়ে ফেলবে, হত্যা করবে। উনি আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন মনে মনে, এবং দোয়া কালাম যা যা মনে আসছিল ওই সময়ের বাস্তবতায় উনি পাঠ করতে লাগলেন। হঠাৎ করে উনি খেয়াল করেন কে যেন টর্চ লাইট নিয়ে ওনার দিকে এগিয়ে আসছে, পেছন দিক থেকে আর কি। তো উনি মনে মনে একটু সাহস পেলেন, আর উনি খেয়াল করেন যে এই যে শেয়াল সামনে যে অবয়বটা ছিল সেগুলো না মিলিয়ে গেছে, কিচ্ছু নাই। ওই অবয়বটা যত কাছে আগান তখন বুঝতে পারেন যে মানে ওনার কাছে মনে হয় যে এটা একটা মানুষ, হাতে একটা টর্চ লাইট, একজন বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তখন উনি এগিয়ে এসে বলেন যে কি বাবা, তুমি যাবা কই, এখানে ব্রিজের উপর দাঁড়িয়ে আছো যে? তখন এই তুহিন ভাই বলেন যে
আমার বাড়ি তো গোবিন্দাসী গ্রামে, ওখানে যাব। তখন ওই ভদ্রলোক বলেন যে, ও আচ্ছা, তুমি তো ওইদিকে যাচ্ছ, তা আমার বাড়ি তো ওই দিকটাতেই, ওই পথেই, তুমি আমাকে একটু নামাই দিও। এদিকে তুহিন ভাই তো মনে মনে খুব খুশি, যাকে একজন মানুষ পেলাম। তখন ওই ব্যক্তিকে বাইকের পেছনে উনি তুলে নেন। খানিকটা যাওয়ার পর, বিশেষ করে ওই বিলের ওই রাস্তাটা পার হওয়ার পর একটা মসজিদ পড়ে। উনি হঠাৎ করে বলেন যে, বাবা এইখানে থামো, মসজিদের এখানে আমাকে নামাই দাও। তো কথা অনুযায়ী ওইখানে উনি বাইকটা থামিয়ে ওখানে ওই ভদ্রলোককে নামিয়ে দেন। নামিয়ে দেওয়ার পর ওই বৃদ্ধ ভদ্রলোক বলেন যে, বাবা রাত করে কখনো আর এদিকে আসো না, কেমন? খবরদার, বিপদ হবে কিন্তু। এই বলে উনি পকেট থেকে একটা তেলের শিশি বের করে ওখান থেকে একটু তেল এই তুহিন ভাইয়ের 2 কানে লাগিয়ে দেন এবং বলেন যে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, কোনো সমস্যা হবে না। আবার বলছি, রাত করে কিন্তু এদিকে আসবা না, কেমন? মনে থাকে যেন। তারপর উনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার ওইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন এই বিষয়টা উনি ওনার পরিবারের কাছে জানান। বাসার সবাই শোনার পর সবাই অনেক ভয় পান। তো এই তুহিন ভাইয়ের একজন তালই মশাই আছেন, যিনি এই বিষয়ে খুব ভালো জানাশোনা এবং জিনে ধরা রোগীর চিকিৎসা করেন। তো তাকে খবর দেওয়া হয়। উনি ওনার পালিত যে জিনগুলো রয়েছে বা ওনার অনুগত জিন রয়েছে, তাদের দ্বারা খবর নিয়ে যে তথ্য পান, সেই তথ্যটা আরো ভয়ঙ্কর। বিষয়টা শুধু যে এরকম রাতের বেলা আসার কারণে রাস্তায় ভয় পেয়েছেন উনি, বিষয়টা এমন নয়। উনি বলেন যে, ওনাকে যে জিনিসটা ভয় দেখিয়েছে সেটা ওনার দাদির সাথে থাকা একটা খারাপ জিন। তখন সবাই বলেন যে, না তো, আমাদের দাদির সাথে তো কোনো খারাপ জিন ছিল না, সবগুলো ভালো জিন ছিল। তখন ওই তালাই মশাই বলেন যে, তোমাদের দাদির সাথে 7টা জিন থাকতো, এর মধ্যে 6টা জিন ছিল খুব ভালো, আর এই 6টা জিনই তোমার দাদিকে অনেক সাহায্য করত, আর এই 6 জিনের মাধ্যম দিয়ে তোমার দাদি মানুষের উপকার করত। এটা সত্য, দাদি কিছু কবিরাজি ট্রিটমেন্ট করতেন, জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন। কিন্তু এরা হলো 7 ভাই। এই 7 ভাইয়ের মধ্যে একটা জিন ছিল খুবই দুষ্টু প্রকৃতির আর বোবা জিন। তো এরা যদিও একসাথেই থাকতো, কিন্তু ওই দুষ্টু জিনটা কখনো তোমার দাদির কাছে এসে কোনো মানুষের উপকার করতো না, আর তোমার দাদির সাথে ওইভাবে পরিচয়ও ছিল না। কিন্তু ওই দুষ্ট জিনটা তোমার দাদির কখনো কোনো ক্ষতিও করে নাই, যেহেতু 6 ভাই তোমার দাদুর কাছে আসতো আর কি। এখন ওই তালই মশাই বলেন যে, তোমার দাদি মারা যাওয়ার পর ওই 7 জন যে জিন বাড়ির পশ্চিমে যে নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছে বসবাস করত। ওই নারকেল গাছটা যখন কাটা হয়, তখন ওই 7টা জিন ওই বিলে গিয়ে আশ্রয় নেয়। আর ওই নারকেল গাছ যখন কাটা হয়, তখন ওই নারকেল গাছের প্রথম যে কোপটা, এটা দিয়েছিল তুহিন। এই কারণেই ওই যে বোবা জিনটা, এই জিনটা তুহিনের উপর একটু ক্ষিপ্ত ছিল। রাতের বেলা একা পেয়ে এই জন্য ওকে একটু ভয় দেখিয়েছে। তো উনি এটাও বলেন যে, মোটর সাইকেলে করে মসজিদ ঘর পর্যন্ত তুমি যাকে এগিয়ে দিয়ে আসছো, এটা কে জানো? এটা হচ্ছে ওই 7 জিনের মধ্যে সবার বড় যে, সে বড় ভাই। সে খুবই ভালো এবং পরহেজগার। সে যখন দেখেছে যে ওই বোবা জিনটা এসে তোমাকে বিরক্ত করছে, এই কারণে সে এসে ওদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয় এবং তোমাকে সাথে করে একটা নিরাপদ জায়গা পর্যন্ত এগিয়ে দেয়। আর তোমার কানে যে তেল দিয়ে দিয়েছিল, এই তেলের কারণে ওই দুষ্টু জিনটাও পরে এসে তোমাকে বিরক্ত করতে পারেনি। তা না হলে কিন্তু ওইটা আবারও এসে তোমাকে বিরক্ত করত। এরপর থেকে কিন্তু তুহিন ভাই কখনোই রাতের বেলা কোনো কিস্তি কালেকশনে যেতেন না। আর তুহিন ভাইয়ের সাথে আমার যখন ফোনে কথা হলো, উনি আর একটি অদ্ভুত তথ্য জানালেন। সেটা হলো, ওই নারকেল গাছটি যে কেটেছিলেন, এটা দরকারে পড়েই কাটা হয়েছিল। সেটা হলো, ওনার চাচাতো ভাই যখন ঘর তৈরি করবেন, ওই ঘর দেওয়ার সময় গাছটি কাটার প্রয়োজন ছিল। কিন্তু ওই পরিবারের কোন সদস্যই যে জানা ছিল না তাদের যে ওনাদের দাদির সাথে থাকা জিন ওই গাছে থাকে, কারণ তারা কখনোই কোনো আলামত প্রকাশ করেনি, যার কারণে ওনারাও বুঝতে পারেনি। দাদি মারা গেছে 20 বছর হয়েছে, আর ওই গাছটি কাটা হয়েছিল 2020 সালে। সুতরাং এত বছর পর কারো কিন্তু এই বিষয়টা মাথায় থাকার কথা না। তো গাছটি কাটা হওয়ার পরে ওই জিনেরা
ওই পরিবারের কাউকে ক্ষতি করে নাই, তারা চলে যায় বিলে, সেখানে তারা বসবাস করছিল। এরপরে কি হয়, ওই করোনা চলে আসে। করোনার ওই প্রকোপের কারণে ঘর তৈরি করতে দেরি হয়। গত কোরবানি ঈদের আগে এই ঘরটি তৈরি করা হয়। তো আমাকে তুহিন ভাই বলছিলেন যে ওনাদের ওখানে ঘরের মেঝেটা তৈরি করার আগে ঘরটা যেন সোজা হয়, যেদিকেই করা হোক না কেন সোজা হয়, এই জন্য সুতা দিয়ে এক ধরনের মাপ দেয়া হয়। এটাকে নাকি ওনাদের ওইখানে চৌষট বলে। তো সুতা দিয়ে যখন মাপ দেয়া হচ্ছিল, বারবার নাকি কোনো একটা সাইডে বাঁকা হয়ে যাচ্ছিল। তখন যিনি হেডমিস্ত্রি উনি আসেন, উনি এসে বিষয়টা দেখেন, উনিও অনেক চেষ্টা করে এটার কোনো সমাধান করতে পারেন না। তো যেদিন সুতা দিয়ে মাপ দেওয়া হচ্ছিল ওই দিন ছিল সোমবার। তো উনি নাকি বলেন যে সোমবারে ওনারা ঘরের মাপ সাধারণত দেন না, দিলে ভুল হওয়ার নাকি সম্ভাবনা আছে, এটা ওনাদের আর কি বিশ্বাস। তো পরের দিন দিতে, তো পরের দিন দেয়া হয়, এরপরে কোনো সমাধান হয় না। অনেক কষ্টে ঘরটি মোটামুটি ওনাদের চোখের মাপ বা যতটুকু হয় করা হলেও ওই ঘরটি এক সাইডে বাঁকাই রয়ে যায়। কেন এমনটা হয়েছে, এত কষ্ট করার পর, এত চেষ্টা করার পর, সুতা দিয়ে মাপ দেওয়ার পরও ঘরটা কেন বাঁকা হলো, এইটার কোনো ব্যাখ্যা ওনারা খুঁজে পান না। এবং ওরা চাচাতো ভাই, মানে তুহিন ভাই চাচাতো ভাইরা, ওনারা তো ঢাকাতে থাকেন, কোনো অকেশনে বাড়িতে আসেন। তো ওনাদেরই এক আত্মীয় ওই বাড়িতে, মানে ওই ঘরে ছিলেন। ওই সময় সন্ধ্যার পরে আর কি ক্লান্ত ছিলেন, একটু ঘুমানোর চেষ্টা করছিলেন, হঠাৎ করে কে যেন ওনাকে ধমক দিয়েছে। উনি ধর্মর করে উঠে ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এরপরে ওই ঘরে দোয়া দুরুদ পাঠ করা হয়, যার ফলশ্রুতিতে আর কোনো সমস্যা না হলেও এখনো পর্যন্ত ওই ঘরটি কিন্তু বাঁকাই রয়ে গেছে, কিছুটা বাঁকা। তো আসলে অদ্ভুত একটি ব্যাপার। প্রিয় লিসেনার্স, আশা করছি ওই এলাকায় যারা আছেন তারা এই যে চৌষট শব্দটা, যে সুতা দিয়ে ঘর মাপার যে ব্যাপারটা, এটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আমি কিছুটা অনুমান করতে পারছি যে অনেক সময় বাগানে গাছ লাগানোর সময় সুতা দিয়ে লাইনটা যেন সোজা হয়, যেন সুতা টানানো হয়, রাস্তা তৈরি করার সময় সুতা টানানো হয়, ঘরের খুঁটিগুলো যেন সোজা হয়, বাঁকা না হয়ে যায়, একটার সাথে আর একটা যেন এলোমেলো না হয়ে যায়, এজন্য কিন্তু সুতা দিয়ে এটার একটা সীমানা নির্ধারণ করা হয় যে কোন জায়গায় খুঁটিগুলো গাড়া হবে। অদ্ভুত ব্যাপার, এতগুলো মানুষ মিলে ঘর সোজা করতে পারলো না, কোনোভাবেই হলো না। এক সাইড সোজা করে তো আর এক সাইড নাকি কিছুটা বাঁকা হয়, মানে কোনোভাবেই মেলে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। ধন্যবাদ তুহিন চকদার ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি লিসেনারদের ঘটনাটি ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের 91 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 91 নং এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে সিঙ্গাপুর থেকে পাঠিয়েছেন আতিফ ইসলাম রিমন। উনি এই ঘটনাটি শুনেছিলেন ওনার কোম্পানির সুপারভাইজার, তিনি ভারতের হায়দ্রাবাদের একজন বাসিন্দা। তো সুপারভাইজার হিসেবে তিনি মানুষ ভালো, আর বেশ কিছু ঘটনা ওনার কর্মীদের সাথে মাঝে মাঝে শেয়ার করেন। তো এই ঘটনাটি ভারতের কানপুরের ঘটনা। কানপুরে একটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে তালাক মহল। তো ওই তালাক মহলের এক মুসলিম পরিবারের সাথে ঘটেছে একটি ঘটনা। তো ওই পরিবারের সদস্য সংখ্যা হলো 5 জন, মা বাবা এবং 3 ছেলে। তো ভালোই তাদের যাচ্ছিল। বড় 2 ছেলে, মানে বড় ছেলে এবং মেজো ছেলে নিজেদের মতো ব্যবসা বাণিজ্য করে বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে। ছোট ছেলে সে মা বাবার সাথেই থাকে, সে হলো মিষ্টির ব্যবসা করে, মানে মিষ্টি বানায় বিক্রি করে, এই ব্যবসা নিয়ে সে আছে। ঘটনার সময়কাল কিন্তু অনেক আগে, 1962-63 সাল এরকম আর কি হবে আর কি। তো ভালোই চলছিল মিষ্টির দোকান। তো তার মিষ্টির দোকানটা ছিল ছোট, মিষ্টি ভালো হওয়ার কারণে আশেপাশে অনেক লোকই তার কাছ থেকে মিষ্টি কেনে। এখন মিষ্টির দোকানটা বড় করার প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু দোকানটা এমন একটা পজিশনে ছিল যে আশেপাশে অন্য দোকান রয়েছে, ওখান থেকে ওই দোকানটা বড় করা ডানে বায়ে সামনে পেছনে কোনোভাবেই সম্ভব নয়। এখন কি করণীয়? ছেলেটা তার বাবার সাথে পরামর্শ করে
এখন বাবা বলে যে যেহেতু এখানে দোকানটা বড় করা সম্ভব নয়, অন্য জায়গায় জায়গা কিনে দোকান দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে এই দোকানটাও থাকবে, ওইটাও থাকবে। ওইখানে দোকানের যে মিষ্টির যে কারখানা থাকে আর কি, যেখানে মিষ্টি তৈরি করা হয়, কারখানাটা ওখানে নেওয়া যেতে পারে, আর শোরুম হিসাবে এটাই ব্যবহার করা যেতে পারে, আবার ওখানেও বিক্রি হতে পারে। তো কোন জায়গায় ভালো হবে তারা পরামর্শ করে ঠিক করছিল আর কি। এর মধ্যে একটা জায়গা পাওয়া যায়, এটা রাস্তার পাশেই, তবে ওখানে অন্য কোনো দোকানপাট নাই। রাস্তার পাশে একটা জঙ্গল রয়েছে, জঙ্গলের ওই পাশে আবার বসত বাড়ি রয়েছে। ওটা মূলত এমন একটা রাস্তা, বিকাল হলেই সন্ধ্যা বা সন্ধ্যার পরে এসার আগ পর্যন্ত মোটামুটি মানুষজন সেখানে হাঁটাহাঁটি করে, মানে ওই পথ দিয়েই তারা তাদের বাড়িতে যায়। মানে বেশ অনেক লোকের আনাগোনা আছে, কিন্তু ঝোপঝাড় জঙ্গল হওয়ার কারণে ওখানে দোকানপাট গড়ে ওঠেনি সেভাবে। তো ওই জায়গাতে একটা জায়গা কিনে ওইখানে মিষ্টির আরো একটি দোকান দেয়। যেহেতু ওইটা নতুন জায়গা, বেশ বড় জায়গা, এই কারণে মিষ্টি তৈরির যে কারখানাটাও ওখানে স্থানান্তরিত হয়। আগের দোকানও রয়েছে, সেখানেও বেচা কেনা হচ্ছে, মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছিল। সারাদিনে তেমন বেচা কেনা আসলে হয় না, বিশেষ করে ওই জঙ্গলের সাইডের ওই দোকানটাতে। বিকাল থেকে লোকজন যখন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে তাদের বাড়ির দিকে, তখন যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যায়। এই জন্য সারাদিন বেচা কেনা কম হলো, বিকাল থেকে সন্ধ্যার পরে কিছু সময়, এটাই মূলত সবচাইতে বেশি বেচা কেনার সময় ওই দোকানটাতে। আর শহরের দোকানে সবসময় বেচা কেনা হয়। তো চলছিল ভালোই। 3 জন কারিগর রয়েছে, তারাও ভালো মিষ্টি বানায়। আর মিষ্টির বানানোর যে কাজটা, এটা মূলত রাতের বেলা করতে হয়। সারা রাত ধরে মিষ্টি বানায়, সকালবেলা সেগুলো ডিসপ্লেতে রাখা হয় আর কি, মানুষজন কেনে। কারিগররা সারা রাত কাজ করে দিনে ঘুমায়, আর দিনের বেলা বিক্রি করার লোক আছে। ওই ছেলেটা নিজেও বসে, ছেলের বাবাও বসে, এইভাবে চলছিল আর কি। তো এক রাত্রে কি হয়, মিষ্টি কারিগররা বানাচ্ছে, আর ওই ছেলেটাও আছে ওই জঙ্গলের কাছে যে দোকানটা আর কি ওইখানে। তো হঠাৎ করে ঘোড়ার খুরে টকবক টকবক আওয়াজ আসে। তখন জানালা দিয়ে একটু উকিয়ে দেওয়ার চেষ্টা করে যে কে আসলো। তখন দেখে যে ঘোড়ায় চড়ে একটা মানুষ আসছে। তো হয়তো ক্রেতা হবে, রাতের বেলা এসেছে। আর ওই সময় কিন্তু ওই জায়গাগুলোতে ঘোড়ার প্রচলন ছিল। উনি বের হয়ে তাকে সালাম দেয়, উনিও সালামের উত্তর নেন, বলেন যে আমার কিছু মিষ্টি লাগবে, আমাদের গ্রামে বিয়ের অনুষ্ঠান আছে, আমি আপনার কাছ থেকে মিষ্টি নিব, কিন্তু আমাকে আগে পরখ করে দেখতে হবে আপনার মিষ্টি কেমন। আপনি সব আইটেমের মিষ্টি আমার সামনে নিয়ে আসেন। তখন উনি বলেন যে আপনি ভেতরে আসেন। বলেন আমি ভেতরে যাবো না, আপনি এখানে নিয়ে আসেন। তখন বলা ঠিক আছে, আমি সব আইটেমের মিষ্টি একটা দুটো করে আপনার সামনে নিয়ে আসছি। বলে না, একটা দুইটা করে আনলে হবে না, মিনিমাম 20 কেজি নিয়ে আসতে হবে আমার সামনে। এই কথা শুনে তিনি অবাক হন। তো তারপরেও মিষ্টি তো বানানো হচ্ছিল, 20-22 কেজি মিষ্টি সামনে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বলে আচ্ছা ঠিক আছে, আপনি যান, আর আপনার 20-22 কেজির মিষ্টির টাকাটা আপনি নিয়ে যান। তো ওইটার যে মূল্য, সেই মূল্যটা পরিশোধ করে দেন। মূল্য পরিশোধ করার পর উনি ভিতরে ঢুকে যান। ভিতরে ঢোকার পর উনি এক ধরনের শব্দ, মানে চুকচুক শব্দ পাচ্ছেন, মানে চেটে পুটে খেলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ। তো ওই লোকটা কিন্তু বলেছিল আপনি ভিতরে চলে যান, আর বাইরে আর আসবেন না, বাইরে দেখবেনও না, এটা বলেছিল। তো উনি আবার কি করেছে, শব্দ শুনে এই শব্দটা কোত্থেকে আসে এইটা দেখার জন্য উনি জানালাটা আলতো করে ফাঁকা করে তাকিয়েছে। উনি দেখতে পান ওখানে ভয়ানক একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এবং অবয়বটার কোমর থেকে নিচের অংশটা ঘোড়ার মতো পা, ঘোড়ার মতো খুর, আর কোমর থেকে উপরের অংশটা মানে মানুষ এবং বানরের চেহারা মিক্স করলে যেমন হয় ঠিক তেমন, আর নাকটা অস্বাভাবিক রকমের বড়। তো ওই জিনিসটা গোগ্রাসে মিষ্টি খেয়ে ফেলছে। তো এই জিনিসটা দেখার সাথে সাথে উনি তো ভয় পেয়েছেন প্রচন্ড, কিন্তু উনি চিৎকার দেন নাই। কারণ হলো চিৎকার শব্দ ওই জিনিসটা যদি টের পেয়ে যায়, আর দ্বিতীয় কথা হলো কারিগররা মিষ্টি বানাচ্ছে, ওরা যদি ভয় পায় তাহলে আরো একটা সমস্যা হবে, তাই কারিগররা তো পালাবে এখান থেকে, তখন তার মিষ্টি বানাবে কে? আর এই ভালো কারিগরদের পাওয়া মুশকিল। উনি তো চুপ করে রয়েছেন। কিছুক্ষণ পর এই খাওয়ার শব্দটা উনি আর পান না।
তখন ওই জানালাটা খোলেন, দেখেন যে ওখানে কেউ নাই। এর মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো উনি বের হয়েছেন দরজা খুলে দোকানের। বের হওয়ার পর দেখতে পান যে টুপরি গুলোতে উনি মিষ্টিগুলো নিয়ে এসেছিলেন, এগুলো একদম পরিষ্কার নতুনের মতো হয়ে আছে। মানে এমন সুন্দর করে খেয়েছে, ওখানে যে কোনো মিষ্টি রাখা হয়েছিল এই নিদর্শনই নাই। আরো একটা ব্যাপার, এই অবয়বটা যেখানে দাঁড়িয়ে ছিল ওইখানে পায়ের ছাপ পড়ে গেছে। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, ওই ছাপে দেখা যাচ্ছে যে ঘোড়ার মতো পা হলেও ঘোড়ার খুর যেরকম ঠিক ওই রকম পায়ের ছাপ না। পায়ের ছাপটা সম্পূর্ণ ভিন্ন রকমের, এবং পায়ের ছাপটা এত বড় যে একটা মানুষের কোনোই থেকে হাতের নখ পর্যন্ত যতটুকু লম্বা হয় ঠিক এত বড় পায়ের ছাপ। আর এই পায়ের ছাপটা কোথায় গেল এটা উনি দেখার চেষ্টা করেন। ছোট্ট একটা হারিকেনের মতো আলো নিয়ে দেখার চেষ্টা করেন। উনি দেখেন যে 10 থেকে 15 হাত দূরে দূরে এক একটা পায়ের ছাপ পড়েছে, এবং 4-5টা কদম দিয়েই ওই পায়ের ছাপটা জঙ্গলের মধ্যে মিশে গেছে। এটা দেখে তো উনি খুব ভয় পান, এবং এটা বুঝতে পারেন যে যে জিনিসটার কাছে উনি মিষ্টি বিক্রি করলেন এটা স্বাভাবিক কোনো জিনিস নয়, এটা কোনো জিন হবে। সকালবেলা উনি ওনার বাবার সাথে ঘটনাটি শেয়ার করেন। শেয়ার করার পর ওনার বাবা বললেন যে তুমি এই দোকানটা বন্ধ করে দাও, তুমি অন্য জায়গায় দোকান দাও, এইখানে জিনেদের আনাগোনা শুরু হয়েছে, তুমি বেশি দিন এখানে ব্যবসা করতে পারবা না স্বাভাবিকভাবে। কারণ এরা মাঝে মাঝে আসবে, বিরক্ত করবে, হয়তোবা টাকা দিবে, কিন্তু ওদের যে পেরেশানি এই পেরেশানিটা তুমি নিতে পারবা না, তোমার অনেক ক্ষতি হবে, তুমি এই দোকানটা বন্ধ করে দাও। এখন ছেলে বলে বাবা এত কষ্ট করে জায়গা কিনে দোকানটা দিলাম, এখন যদি বন্ধ করে দেই জিনিসটা কেমন হয়? এই জিন ভূতের ভয়ে যদি ব্যবসা পাতি বন্ধ করে দিই তাহলে আমাদের চলবে কিভাবে? বাবাও বুঝান। এখন ছেলে তো বুঝতে চায় না, আসলে তারও তো ধার দেনা করে এই ব্যবসাটা এই অংশটা তৈরি করতে হয়েছিল, সেই ধার দেনাও শোধ হয়নি, এখন সে ব্যবসা বন্ধ করবে কিভাবে এই অংশে? তাহলে তো সমস্যা হয়ে যাবে। অনিচ্ছা থাকার পরেও ব্যবসা চালিয়ে যেতে হচ্ছিল। এদিকে যেটা হয় যে এই অবয়ব কিন্তু আর আসেনি, কিন্তু সন্ধ্যার পরে যখন বেচাকেনা মোটামুটি কমে যায়, হঠাৎ করে বেচাকেনা বেড়ে যায়। প্রত্যেকের লোকজন আসে, এই আমাকে 3 কেজি মিষ্টি দেন, এই আমাকে 5 কেজি মিষ্টি দেন, এভাবে দ্রুত সব শেষ হয়ে যায়। তো কয়েকদিন যখন এটা শুরু হয়, ওরা বুঝতে পারে, মানে দোকানের যারা কর্মরত কর্মচারী, তারপর দোকানের মালিক বুঝতে পারে যে সন্ধ্যার পরে হঠাৎ করে বেচা কেনা বেড়ে গেছে, তাহলে আরো বেশি করে মিষ্টি তৈরি করতে হবে। এই জন্য তারা আরো বেশি করে মিষ্টি তৈরি করতে থাকে। দেখা যাচ্ছে মানুষ সারাদিনে 20-25 কেজি মিষ্টি নিচ্ছে, কিন্তু সন্ধ্যার পরেই মাত্র কয়েকজন মিলে 20-25 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছে। ওই সময় তো আমরা এখনকার হিসাবে যদি চিন্তা করি 20-25 কেজি মিষ্টি এত তো তেমন কিছুই না, কিন্তু ওই সময় মানুষজন তো ওই দিকে কম ছিল, তারা অল্প বিস্তর মিষ্টি নিত আর উৎপাদনও কম করত মিষ্টি। তো ওই সময়ের হিসাবটা আসলে এখন আমাদের চিন্তায় আমরা মিলাতে পারবো না, এটা সত্য। তো ওই সময়ের হিসাবে এটা অনেক বেচা কেনা, এটা বলতে হবে। এখন এভাবে চলছিল, বেচা কেনাও ভালো, সেও খুশি, কারণ নতুন করে তার কোনো ভয়ের ঘটনা ঘটেনি। এর মধ্যে কি হয় যে রাত 2:30-3টার দিকে কারিগররা তাদের মিষ্টির কাজ শেষ করেছে, ওরা একসাথে বসে আড্ডা দিচ্ছে অন্য একটা জায়গায়, আর মালিক যিনি উনি আর একটা রুমে আছে। হঠাৎ করে মনে হলো যেখানে মিষ্টিগুলো রাখা হয়েছে আর কি কারখানায়, ওখানে কোনো শব্দ আসছে। এই শব্দগুলো আবার ওই কর্মচারীরা টের পাচ্ছে না, ওরা ওদের মতো আড্ডায় ব্যস্ত। তো ওদেরকে না ডেকে মালিক চিন্তা করেছে যাই আমি একটু ভিতরে ঢুকে দেখে আসি। তো ভেতরে ঢুকে যখন উনি দেখতে গিয়েছেন, ওই দরজাটা একটু টান দিয়েছেন দেখার জন্য, তখনই দেখেন ওই যে এক রাত্রে দেখেছিলেন একটা ভয়ানক অবয়ব, ওই রকম বেশ কয়েকটা অবয়ব সব মিষ্টি খেয়ে ফেলছে। এবং হঠাৎ করে তার ওইখানে ঢোকা দেখে ওরা দ্রুত ওখান থেকে চলে যায়, মানে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর এই ভয়ানক দৃশ্য দেখে উনি প্রচন্ড জোরে দেন একটা চিৎকার। ওরা চিৎকার শুনে কর্মচারীরা সব চলে আসে। উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন মাটিতে, কর্মচারী এসে তাকে ধরে ফেলে, অবশ্য উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। ওরা যখন জ্ঞান ফেরার পর ওনার বাবা পাশে ছিল, মা পাশে ছিল, মানে ওই রাত্রেবেলায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল।
আর মিষ্টি তো সব তছনছ হয়ে গেছে ওইখানে। তখন তার বাবা বলে যে তোমাকে তো বলেছিলাম যে এটা বন্ধ করো, জিনেরা এখন তোমার এই মিষ্টি প্রতি রাত্রে এসে এইভাবে ফাউ খেয়ে যাবে এবং তছনছ করবে। আর যেহেতু এই জিনেরা একবার এরকম এসে উৎপাত শুরু করেছে, একদিন যেহেতু করেছে, এভাবে প্রতিদিনই হবে। তুমি এখানে ব্যবসা করতে পারবে না, তোমাকে ব্যবসা ওখান থেকে গুটিয়ে আনতে হবে। প্রথম দিন যেই জিনটা এসেছিল হয়তো বা সে ভালো জিন ছিল, এই জন্য টাকা দিয়ে গেছে, কিন্তু তার গোত্রের সবাই তো আর ভালো না। হয়তোবা তোমার মিষ্টির সুনাম শুনেছে, এরা এখানে ফাউ খেতে আসছে, এমন হতে পারে। সুতরাং এখানে তুমি কাজ করো না। এই বিষয়ে একজন ইমাম সাহেবেরও পরামর্শ নিলে উনিও প্রায় একই কথাই বলেন। তারপরে ওইখান থেকে ব্যবসা গুটিয়ে অন্য জায়গায় নিয়ে আসেন। কষ্ট হয়েছিল তাদের, কিন্তু তারপরে নিয়ে এসেছিলেন। তবে পরবর্তীতে তার মিষ্টির দোকানের বেচা কেনা ভালোই ছিল, কিন্তু আর নতুন করে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু অনেকেই মিষ্টির দোকানগুলোতে এই যে জিনেদের মিষ্টি কেনা এই কথাগুলো শুনতে পাই। এমনও শোনা যায় রাতের বেলা এই দোকানগুলোতে মিষ্টির বিক্রয় বেড়ে যায়। তো দেখা যাচ্ছে যে মানুষই এসে কিনছে, মানুষের অভাবেই কিনছে। এখন সে মানুষ না অন্য কিছু, এই বিষয়টা তো যাচাই বাছাই করার উপায় নাই। তবে এটা সত্য যে মিষ্টির দোকানে হর হামেশাই জিনেরা এসে মিষ্টি কেনে, তবে তারা টাকা দিয়ে কিনে নিয়ে যায়। যতই টাকা দিয়ে কিনুক, আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন জায়গায় ফাও খাওয়া কিছু লোকজন থাকে যারা এসে ফ্রিতে খেতে চায়, আর এদের কারণে অনেক সময় অনেক ব্যবসা বন্ধ হয়ে যায়। তো মানুষের মধ্যে যেরকম এই টাইপের মানুষ আছে, সবাই না, কিছু কিছু মানুষের কারণে কোনো একটা ব্যবসা শেষ হয়ে যায়। ওদের মধ্যেও এরকম দুষ্টু জিন তো থাকতেই পারে, যেহেতু জঙ্গলের পাশে ছিল, যার কারণে এই অল্প কিছু দুষ্টু জিনের কারণে শেষ পর্যন্ত ব্যবসা গুটিয়ে চলে আসতে হয়েছিল তাকে। তো এটি ছিল ঘটনা।